প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা প্রথমে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি। এটা সর্বশেষ আইন, ফাইনাল টাচ নোটের। আজকে গতকালকে আমরা সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি শেষ করেছি, যেটার ভিডিও এখনো দিইনি আমি সারাদিন ব্যস্ত থাকার কারণে। আর আজকে সর্বশেষ ক্লাস, সাবজেক্ট ভিত্তিক যে ক্লাসগুলো, 7টা ক্লাস, 7টা সাবজেক্ট আজকে শেষ হয়ে যাচ্ছে। ফৌজদারি কার্যবিধি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সংক্ষেপে আমরা বলি সিআরপিসি। এখানে প্রশ্ন থাকে 20টি, নম্বরও 20টি। তো নম্বর ওঠানোর জন্য এটি একটি বড় সাবজেক্ট। এখান থেকে গতবারে আমার যে নোট, সেই নোট থেকে কিন্তু 20-এ 20 কমন ছিল। যে আমার মেন নোট, আইন আদালত বার এমসিকিউ 2023, সেটা থেকে 20-এ 20 কমন ছিল। তো আশা করি আপনাদের এবার দেখা যাক কত কমন দিতে পারি। এখানে আমি যেটা রিকমেন্ড করেছি, 116টি আপনাদের ধারা পড়তে হবে, মাত্র 116টি। পেনাল কোডে কিন্তু 190টি বলেছিলাম। পেনাল কোডে অনেক প্রশ্ন করা যায়, কিন্তু এখানে প্রশ্ন করার জায়গা কম, 116টি পড়লে এনাফ। এর মধ্যে আবার যারা কম পড়তে চান, শুধুমাত্র 3 স্টার পড়বেন। তবে একবার অন্তত 116টি চোখ বুলিয়ে নেবেন, তারপরে সেকেন্ড রিভিশনের সময় 3 স্টার গুলো পড়লেই হবে। এবার র্যাপিড রিভিশন অংশ, এখানে কিছু সংক্ষেপে প্রশ্ন দেওয়া আছে, দ্রুত আপনারা শেষ করতে পারবেন। সর্বপ্রথম, ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ বা প্রবর্তন হয় কি এই আইনটি? 1861 সালে 1861-তে পাশ হয়। তারপরে এই আইনটা ধীরে ধীরে 1898 এসে আমরা যে আইনটা পড়ছি, সেই আইনটা পাশ হয়। 1872 ও 1882 সালে সংস্কারের মাধ্যমে ভারতীয় ম্যাজিস্ট্রেটের, মানে ম্যাজিস্ট্রেসিতে বা ভারতীয় ম্যাজিস্ট্রেট যারা বিচার করবে, তাদের জন্য প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয় এই 2টি সালে। ফৌজদারি কার্যবিধি 1898, যে আইনটি আমরা পড়ছি, সেই আইনটি পাশ হয় 22শে মার্চ 1898। তাহলে প্রথমে আইনটা জন্ম হয় 1861-তে, তারপরে এটা এই অবস্থাতে আসতে আরো সময় লাগে 1898 পর্যন্ত, এবং বলবৎ বা কার্যকর হয় 1লা জুলাই 1898, অর্থাৎ প্রায় 4 মাসের মতো সময় লাগে, 3.5-4 মাস। জুলাই মাসের 1ম তারিখ করার কারণ হচ্ছে, এই জুলাই মাসের 1ম তারিখ হচ্ছে ফিসকাল ইয়ারের প্রথম মাস, 1ম তারিখ, অর্থাৎ অর্থ বছরের 1ম তারিখ। 1898 সালের 5 নং আইন এটি, মানে ল নং 5। আর আমি বলেছিলাম যে এসআর অ্যাক্ট, মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অ্যান্ড পেনাল কোড, এই 2টি বাদে সব আইনগুলোই কি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। যেটাই প্রসিডিউরাল ল সেটাই অ্যাডজেক্টিভ ল, অথবা পদ্ধতিগত ল বা পদ্ধতিগত আইন। তো এগুলো বেসিক্স, এগুলো মনে রাখাটা জরুরি, চলে আসতে পারে। এবং অন্যান্য তথ্য দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। এরপরে মূল যে ধারা থেকে শুরু হয়েছে, শুধু ম্যাজিস্ট্রেট বলতে, মানে যদি ম্যাজিস্ট্রেটের আগে পরে কোনো শব্দ না থাকে, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট থাকলে তাকে শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বোঝাবে, ধারা 4A-তে আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট এরকম বোঝাবে না। ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বোঝাবে সাধারণত। ফৌজদারি আদালত প্রধানত 2 প্রকার, দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত। ধারা 6 আছে। আদালত, ফৌজদারি আদালত কত প্রকার বললে 2 প্রকার বলবেন, তাছাড়া তো এমনিতে অনেক প্রকার আছে। আর দায়রা জজ যদি বলা হয়, তাহলে 3 প্রকার, দায়রা জজ নিজেই, অতিরিক্ত দায়রা জজ, এবং তার আন্ডারে আরো আছে যুগ্ম দায়রা জজ। ইংরেজিতে বললে সেশন জাজ, অ্যাডিশনাল সেশন জাজ, আর জয়েন্ট সেশন জাজ। 9 আছে। এগুলো ধারাও আমি উল্লেখ করে দিয়েছি, যেন আপনারা প্রশ্ন যে উত্তর ভেরিফাই করতে পারবেন। এছাড়াও ধারাভিত্তিক প্রশ্ন আসলে আপনারা উত্তর করতে পারবেন যে এটি কত ধারায় আছে, এইভাবে। বাকিগুলো আপনারা ধীরে ধীরে পড়ে নেবেন। এখানে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারে, অর্থাৎ কোনো মামলায় পেনাল কোডে যে 5 ধরনের দণ্ডের বিধান আছে, সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড আবার সর্বদা কি হবে? সশ্রম বা রিগোরাস ইমপ্রাইজনমেন্ট হবে। তারপরে কারাদণ্ড, কারাদণ্ড আবার 2 প্রকার, সিম্পল রিগোরিয়াস বা সশ্রম বিনাশ্রম। এরপরে আছে হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত করা, ফরফেচার অফ প্রপার্টি।
এবং শেষে আছে ফাইন বা অর্থদণ্ড। এই 5 প্রকার দণ্ডের সবগুলো দণ্ডই দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ দিতে পারবেন। এটা কততে আছে? 31-এ আছে। এবং যদি দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দেন, তাহলে কিন্তু তারা মৃত্যুদণ্ডে এক্সিকিউশন বা কার্যকর করতে পারেন না। সেক্ষেত্রে হাইকোর্টের অনুমতির প্রয়োজন হয়। দুইটা সেন্টেন্সে 31 ধারা আমি দিয়ে দিয়েছি। 31 ধারা থেকে আরেকটি পড়তে হবে, যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 বছর এগুলো কিছুই দিতে পারেন না। 10 বছরের নিচে ওনাকে কি দিতে হবে? সাজা দিতে হবে। 31-এ আছে। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর ও সর্বোচ্চ 10,000 টাকা অর্থদণ্ড দিতে পারেন, 32-এ আছে। দ্বিতীয় শ্রেণীর 3 বছর 5 বছর, তৃতীয় শ্রেণীর 2 বছর 5 বছর, সরি, দ্বিতীয় শ্রেণীর 3 বছর 5,000, তৃতীয় শ্রেণীর 2 বছর 2,000। এখানে সাইডেও আপনারা লিখে রাখতে পারেন যে 3 5,000, আর 2 বছর 2,000, বা 3 5,000, 2,000, আর উপরে লিখতে পারেন হচ্ছে 5 10,000। তাহলেই সংক্ষেপে বুঝতে পারবেন। বা ইংরেজিতেও সংক্ষেপে লিখতে পারেন 5 ইয়ার, মানে 5 ওয়াই, ওয়াই থাকলে ইয়ার। আর এখানে 10K লিখতে পারেন, তার মানে 10,000, 10K মানে 10,000, অথবা 10,000, 10,000 লিখে দিতে পারেন অঙ্কে এই 32-এর পাশে। তাহলে আপনাদের কি হবে? নিজে যেহেতু হাতে লিখলেন, মনে থাকবে বেশি। মানে নোটটাকে আপনাকে কি করতে হবে? একটু কাস্টমাইজ করতে হবে, নিজের টাচ দিতে হবে। লাল কালি, সবুজ কালি, নীল কালি, এরকম কয়েক ধরনের কালির কলম কিনবেন, হাইলাইটার কিনবেন, একটু টাচ আপ করবেন নোটটাকে, তাহলে নিজের আপন হবে। তাহলে নোট আপনাকে পরীক্ষার হলে হেল্প করতে পারবে। উচ্চতর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যারা 33-এর এতে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, তারা সর্বোচ্চ আবার 7 বছর দিতে পারে। এমনিতেই সর্বোচ্চ 5 বছর, আর উচ্চতর ক্ষমতা পেলে আরো 2 বছর এক্সট্রা, মানে 7 বছর দিতে পারেন। পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে 9টি ক্ষেত্রে, 54 ধারায় আছে। দেখেন, এই 5 আর 4 যুক্ত করলে কিন্তু 9 হয়। 54 ধারায় 5 এবং 4 ডিজিট গুলোকে যদি যুক্ত করি তাহলে 9 হয়। 9টি ক্ষেত্রে ওয়ারেন্ট লাগে না। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে এমন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করেন, 81 ধারায় আছে। এই যে এই লাইনটা অপশনে আসে, অনাবশ্যক বিলম্ব ছাড়াই। আমরা অনেক সময় মনে করি 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, এটাই প্রচলিত নিয়ম। কিন্তু 24 ঘন্টা তো ঠিক আছে, এটা ম্যাক্সিমাম টাইম। তারপরেও যদি তার সম্ভব হয় 10 মিনিটে হাজির করা, 10 মিনিটেই হাজির করতে হবে। ম্যাজিস্ট্রেটের মানে কোর্টেই যদি আশেপাশে অ্যারেস্ট করে, যদি 20 মিনিটে বা 1 ঘন্টায় হাজির করা সম্ভব হয়, তাহলে 1 ঘন্টাতেই হাজির করতে হবে। এর অর্থ হচ্ছে অনাবশ্যক বিলম্ব ছাড়াই, বিনা কারণে বিলম্ব করা যাবে না। এটাই 24 ঘন্টার মধ্যে তো হাজির করতেই হবে, সেটা যেমন একটা আইন। 81-তে বলছে 24 ঘন্টা না, কোনো বিলম্ব ছাড়াই, যে বিলম্বটার দরকার নাই। 81-তে বলছে যে বিলম্ব দরকার নাই। রনি আপু বলেন, একটু লাইনে থাকবেন আপনি, ভুল হলে সংশোধন করার জন্য। জি স্যার, আসসালামু আলাইকুম। এটা 41 বলছিলাম আমি। এটা 81? হ্যাঁ, 81 না, কিন্তু। সেটা না। আমি আমি যেটা বলতেছিলাম স্যার, এই বিষয়টা দুই জায়গায় বলছে। একটা হচ্ছে হুম, 61 ধারায় বলছে 24 ঘন্টার ভিতরে, তখন হ্যাঁ। কিন্তু ওই ব্যক্তিটার নামে পরোয়ানা জারি হয় না। হুম, হুম, কারণ 59-এ কোনো একটা ব্যক্তিকে, বেসরকারি কোনো ব্যক্তি সন্দেহের ক্ষেত্রে বলল যে এই ব্যক্তিটা আমলযোগ্য অপরাধ করছে, জামিন অযোগ্য, তখন ওই ব্যক্তিটাকে উনি 24 ঘন্টার ভিতরে স্থানীয় কোনো থানায় দিয়ে দিবে। তো ওই হুম, ওই এটা আর 81-তে যে বলতেছে পরোয়ানা কিন্তু দিয়ে দিছি, একটা ওয়ান্টেড হুম। ব্যক্তিকে তার ধরতেছি। মানে, তার মানে এখানে হ্যাঁ, ওয়ারেন্ট সেই জারি ক্ষেত্রে কোনো যদি দেরি হয়। করার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এই ওয়ারেন্ট বিষয়টা যদি কিন্তু জারি প্রথমে হয়। মনে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে পরোয়ানা ছাড়া, তখন হচ্ছে হুম। 24 ঘন্টা সময় পাওয়া যায় যাতায়াত ছাড়া, যেটা ওকে। বলতেছে আপনার 61-তে এসে। আর ওইটা 81-তে এসে বলতেছে ওই ব্যক্তিটার নামে পরোয়ানা পাইছে পুলিশ, মানে ওর হুম। নামে ওয়ারেন্ট আছে, তখন হ্যাঁ, ওই মানে ব্যক্তিটাকে অনাবশ্যক বিলম্ব ছাড়াই নিয়ে যাবে। ওকে, তাহলে আপনি ক্লিয়ার হয়েছেন। তাহলে জি স্যার। ওয়ারেন্ট তামিল বলে, ওয়ারেন্ট তামিল মানে ওয়ারেন্ট মূলে যদি কাউকে ধরা হয়, তাহলে অনাবশ্যক বিলম্ব ছাড়াই দিতে এটা হবে। আমাদের গত বছর আর আসছিল তো স্যার, এই জন্য এটা হ্যাঁ, নিয়ে আমি হ্যাঁ। একটু বেশি করে ভাবছি যে কেন পারি নাই। 24 এবং আচ্ছা, অনাবশ্যক বিলম্ব দুটো আবারও দিতে পারি। আমরা যাতে আচ্ছা, কনফিউজ না হয়ে যাই, সেজন্য আমি সব ভাই বোনকে একটু বললাম যে আপনারা আচ্ছা। ওকে, খেয়াল করে থ্যাংক দেখবেন ইউ। এই বিষয়টা। তারপরে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি 87, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যাবে 88।
হুলিয়া জারিকৃত ব্যক্তি 6 মাসের মধ্যে উপস্থিত না হলে প্রকৃত সম্পত্তি সরকারের এখতিয়ারভুক্ত হবে, এটাও 88-তে আছে। শামসুজ্জামান ভাই, উনি লাইনে আসতে চাচ্ছেন, বলেন। শামসুজ্জামান ভাই লাইনে আসতে চাচ্ছেন মেবি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, 61 আর 81 পার্থক্যটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার সত্যি নয়েজ না আমি হলে লাইনে থাকেন, কথা তো ওটা হয়ে গেল আগাই ক্লাসটা। বেআইনিভাবে ঠিক আটক আছে। ব্যক্তির জন্য তল্লাশির আবেদন 100 ধারায় কাউকে আটকিয়ে রাখছে, তাকে তল্লাশি করে বের করে নিয়ে আসতে হবে। আমরা মজা করে বলি এটা বউ উদ্ধারের মামলা। মনে জি। করেন বউকে তার বাবা মা আটকে রাখছে, নিয়ে আসতে দিচ্ছে না, তখন আমরা 100 ধারায় মামলা করে বলি যে এখানে বউ হচ্ছে ভিকটিম, সন্তান থাকলে সন্তানও ভিকটিম, আর শ্বশুর শাশুড়ি, তারপরে ওই যে ফাদার ইন ল যারা আছেন, শ্যালক, শ্যালকের বড় ভাই, সবাইকে আমরা কি করে দিই, শ্বশুর বাড়ির সবকেই আমরা প্রতিপক্ষ করে দিই। আর দরখাস্তকারী হিসাবে হাজবেন্ডকে করে দিই মামলা। তো এই মামলা করার কারণ হচ্ছে দুইটা: বউ বাপের বাড়ি গিয়ে আসতে চাচ্ছে না, যৌতুকের মামলা করার একটা পটেনশিয়ালিটি আছে। তো যৌতুকের মামলায় যেন বেশি আমাদের হেনস্থা করতে না পারে বা বেল হিয়ারিং এর সময় যেন অ্যাডভান্টেজ পাই, তা আমরা 100 ধারায় আগে মামলা করার জন্য পরামর্শ দিয়ে থাকি আসামিকে, মানে ওই ছেলেকে, স্বামীকে, হাজবেন্ডকে। তাহলে মামলা করার পর বউ আসবে আদালতে, তখন আদালতে জিজ্ঞাসা করবে যে আপনি কি যাবেন আপনার স্বামীর সাথে, তখন স্ত্রী কি বলবে? যদি যাই তো বউ তো চলে আসলো, উদ্ধার হয়ে গেল। আর যদি না আসে কি বলবে? যে না, আমি স্বেচ্ছায় আমার পিতার বাসায় আছি, আমাকে আমার পিতা মাতা জোর করে আটকে রাখেনি, আমি যাব না স্বামীর সাথে। এটাই আমার যে আদেশ আসলে আদেশের কপি তুলে রাখলাম, যদি যৌতুকের মামলা করে জাস্ট 100 ধারার এই আদেশের কপি দেখালেই সহজে জামিন হয়ে যাবে, কারণ তিনি স্বেচ্ছায় আছেন বাপের বাড়ি, স্বামী তাড়িয়ে দেয় নাই। শান্তি রক্ষার মুচলেকা বা বন্ড এর মেয়াদ অনধিক 1 বছর হবে, 107-এ আছে। 107-এও প্রচুর মামলা হয় নির্বাহী কোর্টে। জরুরি পরিস্থিতিতে অস্থায়ী আদেশ জারির মেয়াদ, আমরা বলি যে জরুরি অবস্থা জারি করেছে, কারফিউ জারি করেছে, কারফিউ যদিও ভিন্ন, জরুরি অবস্থা জারি করা বা আমরা সবচেয়ে ভালো মনে রাখতে পারি 144 ধারা জারি করেছে, এটা সর্বোচ্চ 2 মাস রাখা যায়। তবে চাইলে সরকার এটা আবার এক্সটেন্ড করতে পারেন। তবে এই ধরনের জরুরি অবস্থা শুধুমাত্র মেট্রোপলিটন এলাকার বাইরেই করা যায়, আর জরুরি অবস্থা মেট্রোপলিটন এলাকাতে হলে পুলিশ কমিশনার করতে পারেন। স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধের ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে আবেদন করা যাবে 145 ধারায়, সাধারণত নির্বাহী কোর্টে করে থাকে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে করারও সুযোগ আছে, জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কিন্তু আমরা এটা নির্বাহী কোর্টে করে থাকি, বিশেষ করে এটা করা হয় এডিএম কোর্ট, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যার, যেটাকে বলি আমরা ইংরেজিতে, স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি করতে পারে 148 ধারায়। আমলযোগ্য অপরাধের এজাহার স্থানীয় পুলিশ স্টেশনে করতে হবে 154-তে। আর আমল অযোগ্য যেখানে জিডি করা যায় সেটাও পুলিশ স্টেশনে 155-তে। আমলযোগ্য যদি হয়, যেটা 154-তে জিআর মামলা করা হলো, সেখানে কিন্তু পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে, আসামিকে অ্যারেস্ট করতে পারে, 155-তে আছে, ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। আর আমলযোগ্য অপরাধের, সরি, 37-এ হচ্ছে আমল অযোগ্য, মানে জিডি করলে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, জিডি করলে প্রথমে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিয়ে তারপরে তদন্ত হবে, 155-তে বলা আছে। আর আমল যোগ্য যদি হয়, যেটা 154-তে জিআর মামলা হয়, সেই মামলা হলে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করবে, আসামিকে অ্যারেস্ট করতে পারবে এবং মামলাটি আদালতে পাঠাবে জিআর মামলা হিসাবে, জেনারেল রেজিস্টার কেস হিসাবে। সাক্ষীগণের হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারের ক্ষমতা আছে 160-এ, অর্থাৎ সাক্ষীদেরকে আদালতে নিয়ে আসার জন্য জিআর মামলার ক্ষেত্রে পুলিশ চলে যায় কার কাছে? সাক্ষীদের কাছে, এবং সাক্ষী পুলিশকে হাজিরার ব্যবস্থা করে দেন, যাদের নাম সিএস বা চার্জশিটে আছে তাদেরকে। পুলিশ কর্তৃক সাক্ষ্যের জবানবন্দি গ্রহণের বিধান আছে 161-তে। পুলিশ কর্তৃক যে 161-তে জবানবন্দি গ্রহণ করা হয়, এই জবানবন্দিতে কোনো সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন হয় না, এবং এখানে যিনি তদন্ত করেন আইও, ইনভেস্টিগেটিং অফিসার, শুধুমাত্র তিনি স্বাক্ষর করেন। মনে রাখবেন, সাক্ষীর জবানবন্দি 100 ধারায়, 161 ধারায় যদি পুলিশ নাই, সেখানে সাক্ষীদের স্বাক্ষর লাগে না। ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির দোষ স্বীকারোক্তি বা জুডিশিয়াল কনফেশন যেটাকে বলা হয় নথিভুক্তকরণের বিধান আছে
64তে আমরা পড়ছি ফৌজদারি কার্যবিধি মানে সিআরপিসির 164। আমরা খুব আদালতে কিন্তু 161 বা 164 এইভাবে না বলে বলা হয় 161, 164। এই শব্দগুলো মানে ইংরেজিতে বেশি প্রচলিত। 161, 164 এগুলো সাধারণ মানুষও বোঝে। আসামি পুলিশ হেফাজতে প্রেরণ মানে আসামিকে পুলিশ হেফাজতে প্রেরণ করতে হবে। পুলিশ অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেটকে দিলেন, ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারেন অথবা জেল হাজতে কাস্টডিতে প্রেরণ করতে পারেন সিডাব্লিউ বলে, কাস্টডি ওয়ারেন্ট বলে। তো যদি আরো তাকে জিজ্ঞাসাবাদের দরকার হয় তদন্তের স্বার্থে পুলিশ আবেদন করলে, রিমান্ড প্রার্থনা করলে জিজ্ঞাসাবাদের জন্য আদালত রিমান্ড মঞ্জুর করতে পারেন এবং এইটার বিধান আছে 167 ধারায়। 67। রিমান্ড সর্বোচ্চ 15 দিন। 167 রিমান্ড সর্বোচ্চ 15 দিন দেওয়া যেতে পারে, 167 ধারায় আছে। জামিন অযোগ্য অপরাধে 120 দিনের মধ্যে যদি তদন্ত সমাপ্ত হয় তাহলে রেপ কেস হোক বা মার্ডার কেস হোক বা অনেক বড় মাদকের মামলা হোক না কেন, 120 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন হয়নি, তদন্তাধীন মামলা, এই আসামি আদৌ অপরাধী কি না যেহেতু স্পষ্ট না, তাই আসামিকে জামিনে খালাস মানে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। আর মামলা প্রমাণের পরে তো খালাসের বিষয় বা অব্যাহতির বিষয় আসবে। এটাও 167তে আছে। যেখানে রিমান্ডের বিধান আছে সেখানে আছে। জামিন শুনানির সময় আসামির হাজতবাসের মেয়াদ বিবেচনার বিষয়টি কোন ধারা হতে আগত? 167, যেখানে রিমান্ডের ধারা আছে। 167তে দেখবেন জামিন শুনানি করার সময় আমরা বলি ইওর অনার এই গ্রাউন্ড আছে এবং আসামি এতদিন ধরে হাজতে আছে, 1 মাস, 2 মাস, 3 মাস। তো এই যে আমরা কতদিন হাজতবাস, এইটা কিন্তু ইন্সপায়ারেশন আমরা পাই কোথায়? 167 থেকে। কেন? ওই যে 120 দিন হয়ে গেল তদন্ত হয়নি, এটাকে একটু বোঝানোর জন্য মানে হাজতবাসকে একটু আমরা গুরুত্ব দিই, যেটা এখান থেকে ইন্সপায়ারেশন নিয়ে আমরা বেল পিটিশনে উল্লেখ করি। পুলিশ অফিসারের রিপোর্ট, পুলিশ রিপোর্ট দুই প্রকার সাধারণত হয়। পুলিশ রিপোর্ট দুই ধরনের হতে পারে। যদি অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে চার্জশিট, আর না পাওয়া গেলে ফাইনাল রিপোর্ট। অনেক সময় ফাইনাল রিপোর্ট ট্রু, ট্রু শব্দটা শেষে থাকে, ফাইনাল রিপোর্ট ট্রু, FRT। ধারা 173, ঘটনার সত্যতা পাওয়া গেলে চার্জশিট এবং ঘটনার সত্যতা পাওয়া না গেলে ফাইনাল রিপোর্ট দাখিল। এখানে আপনারা লিখতে পারেন FRT, FRT, ফাইনাল রিপোর্ট ট্রু, এই কথাটা লিখে নেন। মানে ফাইনাল রিপোর্টের পুরো নাম হচ্ছে FRT, ফাইনাল রিপোর্ট ট্রু। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে লাশ পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করতে হবে। এটা 174 ধারায় আছে। যাদের কাছে এই মুহূর্তে নোট পৌঁছায়নি, আজকে অর্ডার করেছেন, তারা একটু খাতায় নোট নিবেন যেন পরবর্তীতে আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখানে পেজ নাম্বার উল্লেখ করবেন। 115 পেজ, নোটের 115 পেজ, এবং এখানে র্যাপিড রিভিশনের সিরিয়াল নাম্বার 46, এখানে আপনাকে FRT শব্দটা যুক্ত করতে হবে। তাহলে নোট পাওয়ার পরে আপনারা অ্যাড করে নিতে পারবেন ভিন্ন কালারের কলম ব্যবহার করে। জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতা অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, এই যে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা বিশেষ ক্যাডারের মাধ্যমে আসে প্রশাসন ক্যাডারে, তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড করে যারা বেড়ান, তারা পরীক্ষার হলেও আবার ডিউটি দেন। তো এই নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত যদি হয়, ক্ষমতাপ্রাপ্ত দুই ব্যক্তির মাধ্যমে হতে পারে। জেলা ম্যাজিস্ট্রেট নিজে ক্ষমতা দিবেন অথবা সরকার ক্ষমতা দিবেন। তো এই যারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মানে নতুন যারা বিশেষ ক্যাডার হয় তারা, অথবা জেলা ম্যাজিস্ট্রেট নিজেই সুরতহাল তদন্ত পরিচালনা করার ক্ষমতা রাখেন, 174-এ আছে। জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের খবর কবর থেকে লাশ উত্তোলনের যে ক্ষমতা, সেটা আছে 176-এর সাবসেকশন 2, সেকশন 176, সাবসেকশন 2। তাহলে সাবসেকশন 2 অফ সেকশন 176, এটাকে ইংরেজিতে বলে ডিসেন্টার কর্পেস। এটার ক্ষমতা আছে কার কার? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি জেলা ম্যাজিস্ট্রেটও কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটই। জেলা ম্যাজিস্ট্রেটকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটই বলা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের হচ্ছে হেড। জেলা পর্যায়ে সর্বোচ্চ র্যাঙ্কের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। একজন বলেন যে জেলা পর্যায়ে সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি? যদি প্রশ্ন আসে জেলা পর্যায়ের সর্বোচ্চ ফৌজদারি আদালত কোনটি, কি হবে? শামসুল ভাই বলেন। দায়রা আদালত। দায়রা আদালত দায়রা হচ্ছে জজ, দায়রা আদালত। দায়রা আদালত। যদি জি। বলা হয় জেলা জজ তাহলে কিন্তু ভুল হবে। জেলা জজ হ্যাঁ, সিভিলের ক্ষেত্রে জেলা জজ তো হাইয়েস্টে স্যার আছে। দেওয়ানি দেওয়ানি। দেওয়ানি, দেওয়ানির ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে জেলা জজ। একই ব্যক্তি জেলা ও দায়রা জজ লেখা থাকে দেখবেন। একটা জি। এজলাস
একই ব্যক্তি বিচার করছেন একই কক্ষে, কিন্তু সময় ভিন্ন ভিন্ন করা আছে, যে আগে হয়তো বা ফৌজদারি মামলা হচ্ছে, পরে দেওয়ানি মামলা হচ্ছে, এরকম। কজ লিস্ট কিন্তু একটাই, একটার মধ্যেই সিভিল ক্রিমিনাল উভয় থাকে, কিন্তু একটা হয় সিআরপিসি অনুসারে এবং আরেকটা হচ্ছে সিপিসি অনুসারে। তো ম্যাজিস্ট্রেট তিনটি বিষয়ের উপর ভিত্তি করে অপরাধ আমলে গ্রহণ করতে পারেন, 190 যেটা আছে। সিআর কেস যেটা, তিনটি বিষয়, কি কি বিষয়? আপনার কৌতূহল তৈরি হলে আমার মূল নোট অথবা বিআর একটা একটু দেখে নেবেন, বা অন্য কোনো গাইড থাকলে, যে তিনটি বিষয়ের উপরে নিতে পারেন। আর দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণের বিধান আছে 193 ধারায়। তাহলে এই যে 90 193 কাছাকাছি রেখেছি, একটা দায়রা আদালত এবং আরেকটা ম্যাজিস্ট্রেট কোর্ট। সিআর মামলা দায়েরকালে নালিশকারী বা ফরিয়াদির বা বাদীর, আমরা সংক্ষেপে বাদী বলি, বাদী অ্যাকচুয়ালি সিভিল মামলার ক্ষেত্রে বাদী শব্দটা প্রচলিত, কিন্তু ক্রিমিনাল মামলাতেও আমরা বাদী বলে অভ্যস্ত। আর অ্যাকচুয়ালি যারা সিআর মামলা করে তাদেরকে কমপ্লেনেন্ট বলা হয়, কমপ্লেনেন্টের বাংলা করলে হয় নালিশকারী বা ফরিয়াদি। আর এ মানে পুলিশের কাছে যে যদি এটা লিখে নিতে পারেন, পুলিশের কাছে গিয়ে যদি থানায় মামলা করা হয় আমলযোগ্য, তাহলে সেটাকে জিআর মামলা বলে। আর জিআর মামলা যিনি দায়ের করেন তাদেরকে বলে হচ্ছে এজাহারকারী। এজাহার যেহেতু দায়ের করেন, কারণ জিআর মামলার এফআইআর, এফআইআর বলা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটার প্রথম কাভার পেজকে এফআইআর বলা হয়, সেকেন্ড পেজকে এজাহার বলা হয়, যেটা দরখাস্ত, তাই এটাকে এজাহারকারী বলা হয়। আরো একটা নাম আছে সংবাদদাতা, পুলিশের কাছে যিনি যে সংবাদ দিচ্ছে তাই সংবাদদাতা বা এজাহারকারী বলা হয় জিআর মামলার যিনি বাদী তাকে। আর সিআর মামলা হলে নালিশকারী বা ফরিয়াদি, মনে রাখবেন। ভাইভাতে এগুলো প্রশ্ন হয়, এবং প্র্যাকটিক্যাল নলেজ এখানে চলে আসলো আপনাদের। তো বাদীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা আদালতের জন্য বাধ্যতামূলক, 200 ধারায় আছে। মামলা আদালতে ফাইলিং আমরা বলি, এই শব্দটা মামলা দায়ের বা রুজু বা সাবমিট বা পেশ করা, মামলা দায়ের, রুজু, সাবমিট, পেশ করা সবকিছু একই জিনিস, কিন্তু আমরা প্রচলিত নাম কি, মামলা ফাইলিং। আজকে মামলা ফাইলিং হবে, ফাইলিং পরে হবে আগে হবে? স্যার আমার কখন ডাক পড়বে, আমার ফাইলিং কখন হবে? তো মক্কেলরাও জানে যে ফাইলিং বলে এটাকে। তো মামলা ফাইলিং করার সময় যখন উইটনেস বক্সে দাঁড়াই যিনি ফরিয়াদি, দাঁড়ালে তাকে 200 ধারায় আদালত জিজ্ঞাসাবাদ করতে বাধ্য, এবং সেটা নোট ডাউন করতে হয় সংক্ষেপে। আদালত নালিশকারী হিসেবে মামলা দায়ের করলে পরীক্ষার প্রয়োজনে, অর্থাৎ 200 ধারায় শুধুমাত্র সাধারণ ব্যক্তির পরীক্ষা হবে, আর কোনো আদালত যদি দাঁড়ায় তাহলে দরকার হবে না। মানে আদালত নালিশ করছে, এক আদালত আরেক আদালতে কি করছে, নালিশ করছে। অর্থাৎ আদালত নিজের আদালতেই যদি সিআর মামলা দায়ের করে, আদালতের ভেতরে কোনো অপরাধ হলো, সেক্ষেত্রে যদি আমলযোগ্য অপরাধ হয় আদালত কি করবেন, সে ওই পুলিশকে খবর দিবেন, সেখানে অ্যারেস্ট করাবেন, অ্যারেস্ট করে নিজে থানায় গিয়ে জিআর মামলা করাবেন। আর যদি ছোটখাটো মামলা হয় যেটা সিআর মামলা করার দরকার আছে, আদালত নিজে বাদী হয়ে মামলা করতে পারবেন। নালিশ খারিজ বা আদেশের বিরুদ্ধে প্রতিকার রিভিশন করা যাবে 203-এ। মানে নালিশ খারিজ হয়ে গেছে, খারিজ করে দিয়েছে আপনার মামলাটা, তাহলে আপনি কি করবেন, এর বিরুদ্ধে প্রতিকার কি, আপনি প্রতিশোধ নেবেন কি করে, বা আপনার উপায় কি? আপনি উচ্চ আদালতে কি করবেন, রিভিশন করবেন। রিভিশনটা ম্যাজিস্ট্রেট কোর্টে যেহেতু মামলা ফাইলিং হয়, আমলি আদালত বা কগনিজেন্স কোর্ট, সেই ক্ষেত্রে তিনি যদি আপনার এসিআর মামলাটা খারিজ করে দেন, আপনি চলে যাবেন কোথায়? আপনি চলে যাবেন হচ্ছে দায়রা জজে রিভিশন করতে, অথবা হাইকোর্টেও যাওয়ার সুযোগ আছে। আসামির প্রতি সমন ইস্যুর বিধান আছে 204-এ। সাক্ষীর তালিকা দিলেন না সিআর মামলায়, অভিযোগের কপি দিলেন না। অভিযোগ বলতে ওই সিআর কেসকে অভিযোগ বলা হয়, দরখাস্তকে। প্রসেস ফি বা তলবানা দিলেন না, তাহলে কিন্তু আপনার সমন ইস্যু হবে না, স্থগিত থাকবে 204-এ। এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রসেস ফি না দিলে, 2-3 ডেট পার হয়ে যাচ্ছে, আপনি প্রসেস ফি দিচ্ছেন না, বা অভিযোগ এর কপি দিচ্ছেন না, বা সাক্ষী তালিকা দিচ্ছেন না, তাহলে আপনার অভিযোগ খারিজ করে দিবে, 204-এ আছে। তো এইভাবে আপনারা পড়তে থাকবেন। আমি আর সবকিছু পড়ে দিলাম না, একটু পড়ে দিলাম, দেখেন আমি কয়টা পড়ে দিয়েছি। 57টা পড়ে দিয়েছি, আছে কয়টা? মাত্র 109টা আছে। পুরো ফৌজদারি কার্যবিধি থেকে আমি 110টা মোস্ট ইম্পর্টেন্ট লাইন বা তথ্য এই র্যাপিড রিভিশন সেকশনে যুক্ত করেছি। এখান থেকে আমি তো অ্যাটলিস্ট 50% আপনাদের কমন দিতে পারবো। 110টা পড়লে আপনি এখান থেকে আশা করি, যদি বুঝে বুঝে পড়তে পারেন এই সেকশন গুলো যেগুলো ডানে দেওয়া আছে, শুধুমাত্র এতটুকু না, এর সাথে
যেহেতু আপনাদের যাদের কাছে আমার এই যে আইন আদালত 2004 বা 2000 বা এমসিকিউ 2024 বা 25-এর যে নোটটি আছে, বা যাদের কাছে 23-এর নোট আছে, তারা যদি একটু মূল নোট পাশাপাশি রেখে একটু দেখতে পারেন। যেমন 190-এ 3 প্রকার, 3 প্রকার কি কি একটু যদি চোখ বলে নিতে পারেন পাশাপাশি রেখে, খুবই ভালো হয়। তাহলে আপনার ইনফরমেশন আরেকটু অ্যাড হলো। আর প্রশ্ন যদি একটু সামান্য ডিপে যায় তারপরেও আপনি পারবেন। তারপরেও আমি আশাবাদী এই 110টা পয়েন্ট যদি আপনি পড়েন, মোটামুটি 8-10 নম্বর কমন পেতে পারেন। এরপরে চলে যায় বিগত সালের প্রশ্ন। এখানে বিগত সালের প্রশ্ন আমি পড়েই দিব না, আপনারা পড়বেন। এখানে কিছু পরিচিত অংশ আছে। পরিচিত বলতে আমার মূল নোটের যে পরিচিত অংশ, আর যাদের কাছে আমার মূল নোট নেই তারা এটাকে বেসিক্স বলতে পারেন বা হিস্ট্রি বলতে পারেন। অন্যান্য গাইডে যেটাকে বেসিক্স বলা হয়, এটাই পরিচিতি বলে আমি আমার নোটে অ্যাড করেছি। এরপরে আমি ফাস্ট ফরওয়ার্ড হব, যাব হচ্ছে কিছু নতুন প্রশ্ন আছে, তারপরে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে। এই যে নতুন প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তাহলে বিগত সালের প্রশ্ন 196টা আছে। 196টা বিগত সালের প্রশ্ন আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। বাজারের কোনো প্রশ্ন ব্যাংক বা গাইডের প্রয়োজন হচ্ছে না আপনাদের। এখান থেকে আপনারা র্যাপিড রিভিশন করে ফেলতে পারবেন এই প্রশ্নগুলো। র্যাপিড রিভিশন ওই তথ্যগুলো পড়ছেন, আবার র্যাপিড রিভিশন এই বিগত সালের প্রশ্নগুলো পড়লে, যেমন দেখেন এখানে 23 সালের একটা প্রশ্ন পড়ে দিই সর্বশেষ। পরোয়ানায় লিখিত আদেশে কোন বিষয়টি উল্লেখ থাকবে না? লিখিত আদেশে কোন বিষয়টি? এখানে পরোয়ানা বলতে কি? গ্রেপ্তারি পরোয়ানাকে বোঝাচ্ছে, বা ডাব্লিউ এ, আমরা সংক্ষেপে কি বলি, ডাব্লিউ এ, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। তো এখানে বলা হচ্ছে অপরাধের শাস্তির পরিমাণ। ওয়ারেন্টে তো শাস্তির পরিমাণ উল্লেখ করা থাকবে না, কি কি থাকবে? জামিনদারের সংখ্যা, জামিনদারের আর্থিক দায়, এবং আদালতে হাজির হওয়ার তারিখ থাকবে। দেখবেন যে ওয়ারেন্টের সামনে একটা পেজ থাকে, সামনের পেজে হাজির হওয়ার তারিখ থাকে। এখানে পরোয়ানা বলতে গ্রেপ্তারি পরোয়ানা হতে পারে, সার্চ ওয়ারেন্ট হতে পারে, আরো অনেক পরোয়ানা হতে পারে। তো শাস্তির পরিমাণ তো উল্লেখ থাকবে না কেন? এটা কমন সেন্সের বিষয়। কারণ মামলা তখন তো আপনার শেষই হয়নি। যদি শেষ না হয় তাহলে ওই মামলায় কিভাবে শাস্তির পরিমাণ উল্লেখ করা যাবে? তাই কমন সেন্স যদিও আপনার এটা লাগাতে পারতেন 23 সালে, তারা পরীক্ষা দিয়েছেন, তারা বুঝতে পারতেন। কারণ পরোয়ানা দেওয়া হয়েছে, সেখানে শাস্তির পরিমাণ উল্লেখের দরকার নাই, আগের গুলো উল্লেখ থাকতে পারে। এখানে এটা পঞ্চম তফসিলের বিষয়। পঞ্চম তফসিলে এটার আমি উত্তর কিভাবে পেলাম? এটা যখন আমি সলিউশন করি তখন আমি এটা খুঁজে খুঁজে পরোয়ানার যে ফর্ম, ফৌজদারি কার্যবিধির যে মোটা বইগুলো আছে, ছোট বইগুলোতে সাধারণত নাই। এই যে এটা, এখানে আমার একটা মোটা বই আছে ফৌজদারি কার্যবিধির। এই মোটা বইয়ের শেষের দিকে দেখবেন যে ফর্ম আছে কিছু। দেখেন এখানে ফর্ম আছে শেষে, যেটা পঞ্চম পঞ্চম তফসিলে এই ফর্মগুলো তৈরি করে দেওয়া আছে। আইনেরই একটা, এটা একটা অংশ, মানে ফিফথ স্কেডিউলে আছে। তো এই পঞ্চম তফসিলে বিভিন্ন ফর্ম আছে যেটা আমরা কিন্তু কোর্টে ব্যবহার করে থাকি। এই ফর্মগুলো আমাদের টাইপ করতে হয় না। এই ফর্মগুলো আমরা কোথায় পাই? এই ফর্মগুলো বার ভবনে কিনতে পাওয়া যায়, বা মুহুরি বাড়ি কিনতে পাওয়া যায়, অথবা এইটা যারা কোর্টে আছে তাদেরকে প্রিন্ট করে নিতে হয়। নতুন প্রশ্ন, এই যে এখানে যে 196টি প্রশ্ন আছে, এর বাইরে কাছাকাছি আরো কি প্রশ্ন আসতে পারে? এটা একটু রিসার্চ করে দিয়ে আপনাদেরকে এখানে কিছু আমি নতুন প্রশ্ন অ্যাড করেছি, খুব বেশি দিইনি, যেন আপনাদের পড়তে সময় না লাগে। কেন এখানে আমি মাত্র 16টি নতুন প্রশ্ন দিয়েছি? কারণ মডেল টেস্ট অংশে আরো অনেক নতুন প্রশ্ন দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে ফৌজদারি কার্যবিধি বড় আইন হলেও বেশি পড়া লাগে না বেশি নম্বর কমন পাওয়ার জন্য। আমার সবচাইতে পেনাল কোড খুব ডেভেলপ করে এবার তৈরি করেছি। গত বছর সবচেয়ে কম কমন দিতে পেরেছি পেনাল কোড থেকে। 20-এ 15টি কমন ছিল আমার পেনাল কোড থেকে। কিন্তু আমার দেওয়ানি কার্যবিধিতেও 20-এ 20 ছিল, তামাদি আইনে 10-এ 10। তো এই ফৌজদারি কার্যবিধিতে মেবি 18টা বা 17টা কমন ছিল। তো ফৌজদারি কার্যবিধি আপনাদেরকে অনেক বড় আইন, অনেক বেশি পড়তে হবে এই ধরনের মানসিক প্রেশার নেওয়ার দরকার নাই। ফৌজদারি কার্যবিধিতে আপনি টার্গেট করেন 10-12, 10-12 নিব ফৌজদারি কার্যবিধিতে। আমি একটু আপনাদের পাশের হিসাবটা এখনই করে দিই। ফৌজদারি কার্যবিধি 10 বা 12 পেলেন, এটা টার্গেট করেন। পেনাল কোডও 10 বা 12, দুইটা মিলে মনে করেন 25 পেলেন। পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি 25, এটা যদি পান। সিপিসি অনেকে কঠিন মনে করেন, এখানে 10 ধরলাম, 35 হয়ে গেল। তামাদে আইনে 8 ধরলাম, তাহলে আপনাদের হয়ে গেল 43। বার কাউন্সিলে 3 ধরলাম, 43 3-এ
46। তারপরে সাক্ষ্য আইন বড় আইন 15, 15তে এখানে অর্ধেক ধরলাম, 7 ধরলাম। তাহলে এখানে 46 আর 7, 53। আরো সাবজেক্ট বাকি আছে। এসআর অ্যাক্ট 10-এর মধ্যে 5 ধরলাম, 53, 58, 58, 58 হয়ে গেল। আর কোনো সাবজেক্ট বাকি থাকলো? তাহলে কম কম করে ধরেও আপনার 60-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। আচ্ছা, লাইনে কি আছেন? শামসু আচ্ছা স্যার, শামসুজ্জামান ভাই বলেন, 7টা সাবজেক্ট হিসাব করেছে কিনা, না বাদ থাকলো? 7টা হচ্ছে স্যার, ঠেলে পাওয়া সহজ, 50-60 এখানে পাওয়া যাবে। সিআরপিসি, সিপিসি, পেনাল কোড 3টা ধরলাম। জি। তারপরে ওইদিকে দেওয়া। সাক্ষ্য আইন, সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, সাক্ষ্য আইন ধরলাম, তামাদি আইন ধরলাম, এসআর এক ধরলাম, বার ধরেছে। সবগুলো মিলে আমি কম কম করে ধরে 58 ধরেছি, যদি আপনি ভুল না করেন। আর এখানে সব কম করেই ধরে 58, তাহলে 58 মানে সেফ জোনে আছেন আপনি। তো আপনার বেশি প্রেশার নেওয়ার 60 দরকার পাওয়া নাই যাবে যে স্যার। আমার, হ্যাঁ, আমাকে অনেক পড়তে হবে, সবকিছু পড়ে শেষ করতে হবে, তা না। তাহলে আমি এই নোট থেকে আমি ধারণা করছি 70+ আপনি কমন পাবেন। কিন্তু সব 70+ কমন পেলেও আপনি 70+ পাবেন না। কি কারণে? কারণ কমন জিনিস আপনি ভুল করে আসবেন। কেমন ভুল করবেন, সেই ভুলগুলো কন্ট্রোল করার জন্য আমি কিছু টেকনিক শেখাবো। কেমন ভুল করবেন, ওই যে ওই মার্কশিটে আপনি পূরণ করবে, প্রশ্ন পড়ছেন আপনি 16 নাম্বার, যেমন এখানে 16 নাম্বার প্রশ্ন পড়ছেন 16 নম্বর, কিন্তু ওই মার্কশিট পূরণ করতে যে আপনি পূরণ করে দিবেন 17 নম্বর সিরিয়ালের। এরকম অনেকের করে। তো এগুলো কিভাবে কন্ট্রোল করবেন শিখিয়ে দেবো আমি। তারপরে দেখা যাচ্ছে যে শেষে প্রশ্নের উত্তরে শেষে অপশনে কোনোটি নয় বা নয়, আপনি নয় দেখতে পেলেন না, ওখানে যে আপনার ভুল হতে পারে। তো এই ধরনের কিছু সিলি মিস্টেক হতে পারে যেগুলো ভুল হবে। তাছাড়া হ্যাঁ, 70 পেতে হবে, এটা আমাদের টার্গেট, যে আমরা 70, 75 টার্গেট করব আমরা, 80, 85, সর্বোচ্চ 90 পূরণ করব। তো সেগুলো আমি নেক্সট ক্লাসগুলোতে দেখেন, রুটিনে আছে যে কিভাবে কৌশলগুলো অবলম্বন করবেন। আজকে ক্লাসের উপস্থিতি বা সর্বোচ্চ 40+। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন এখানে আমি পড়ে দিব, কারণ কনফিউশন দূর না করে দিলে কিন্তু আপনারা কনফিউশনের মধ্যে থেকে বিপদের সম্মুখীন হবেন। ওই যে সূরা আসরের মতন, যে আপনারা, আমরা সবাই কিন্তু বিপদের মধ্যে আছি, আমাদের সময় ভালো যাচ্ছে না। তো এই কনফিউশন যদি দূর করতে পারেন তাহলে সময় ভালো যাবে। আপনাদের তো ঈদও ঠিকভাবে কাটলো না, আমারও ঠিকভাবে কাটলো না, অনেক ব্যস্ততার মধ্যে। আবার দেখা যাক, বার কাউন্সিলের পরীক্ষা যদি ভালো করতে পারেন তাহলে কোরবানির ঈদটা ভালো কাটবে। তবে মেবি কোরবানির ঈদের পর পরে আপনাদের রিটেন পরীক্ষা হবে। আমি যেটা ধারণা করছি জুলাই মাসের 26 তারিখে রিটেন পরীক্ষা হবে। যে বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে যদি অপর ব্যক্তিটি হয়, জুডিশিয়ারি 23-এর প্রশ্ন, মানে একেবারে নতুন প্রশ্ন জুডিশিয়ারির জন্য। তো জুডিশিয়ারির কাছাকাছি প্রশ্ন কিন্তু রিপিট করে, কারণ জুডিশিয়ারির অনেকেই কি আছে যে 2-3 বছর ধরে পরীক্ষা দিচ্ছেন, পুরাতন বই একটা কালেকশনে আছেন, নতুন বই আর কিনতে চায় না। কারণ বাজারের সেরা বইগুলো 100, মানে 1000+, 1000 টাকার উপরে দাম, মোটা মোটা বই। তো সেই বইগুলো কেনার অনেকের কি প্রয়োজন মনে করে না, বা সামর্থ্য হয় না। সামর্থ্য বলতে দেখা যাচ্ছে বাজেট ইস্যু থাকে, কারণ যারা শিক্ষানবিশ আইনজীবী সবার তো অর্থনৈতিক অবস্থা ভালো হয় না। আবার অনেকে নিজের সংসার নিজে চালাতে হয়। তো যাই হোক, কোনো কারণ হলেও কোনো, মানে ওই পুরাতন বই দিয়ে চালানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কি নতুন প্রশ্নগুলো তাদের কালেকশনে থাকে না। এই কারণে এটা অনুভব করে নতুন প্রশ্ন সেট করা হয়। জুডিশিয়ারি 23-এর প্রশ্ন আপনাদের এবার সেট করে দিতেই পারে, অস্বাভাবিক নয়। যেমন এখানে দেখেন, আমি এই মুহূর্তে প্রমাণ দিচ্ছি, জুডিশিয়ারির 22-এর প্রশ্ন 12-এ 23-এ হুবহু সেট করেছে। তাহলে আমি যে এখন বলছি যে জুডিশিয়ারি 23-এর প্রশ্ন বা 24-এর প্রশ্ন আপনার 12-এ 25-এ সেট করে দিতে পারে, কিছু হুবহু কমন আসতে পারে, আসতেই পারে। আচ্ছা, তাহলে এটা কিভাবে কনফিউশন হতে পারে? আমলযোগ্য ও অআমলযোগ্য যে কোনো অপরাধ করলে, তো আমলযোগ্যর জন্য এটা হবে, আগে আমরা সঠিক উত্তরটা দেখিনি। জামিন অযোগ্য যদি অপরাধ হয় ও আমলযোগ্য অপরাধ হলে, তো আমলযোগ্য যেটা অপরাধ, এই আমলযোগ্য অপরাধটা কিন্তু জামিন অযোগ্য হয়, নন বেলেবল এবং কগনিজেবল, মানে কগনিজেবল অফেন্স যেটা নন বেলেবল, সেটার ক্ষেত্রে একজন বেসরকারি ব্যক্তি, মানে আমি আপনি সাধারণ ব্যক্তি যে পুলিশ না, তারা কিন্তু একজন ব্যক্তিকে কি করতে পারে, পাকড়াও বা অ্যারেস্ট করতে পারবে। অ্যারেস্ট করে যত দ্রুত সম্ভব স্থানীয় থানায় জমা দিতে হবে ব্যক্তিকে। তো
এটা করতে পারবে। তো এই অপশনটা যদি আমরা নলেজে রাখি তাহলে আমলযোগ্য ও আমল অযোগ্য যে কোনো অপরাধ, এটা তো ডেফিনেটলি হবে না, এটা কনফিউশন সৃষ্টি করতে পারছে না। কোনো অপরাধ করেছে মর্মে সন্দেহ হয়, আচ্ছা সন্দেহ হলে এটা আপনাদের কনফিউশন সৃষ্টি করবে। যে একটা ব্যক্তি যাচ্ছে মনে হচ্ছে অপরাধ করেছে, এখন মনে করেন একজন ব্যক্তি হাতে কি আছে, একটা ধারালো অস্ত্র আছে এবং ধারালো অস্ত্রে কি ভরে আছে, রক্ত ভরে আছে। তো ধারালো অস্ত্র, অস্ত্রের রক্ত, দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে, মানুষ মনে করতে পারে সে এই আমলযোগ্য অপরাধ করেছে, একটা সন্দেহ হতে পারে। তো সন্দেহ হলে কিন্তু করা যাবে না অ্যারেস্ট। কি অ্যারেস্ট করতে পারবে? পুলিশ আটকাতে পারবে, কিন্তু নিজে থানায় দিতে হবে শিওর হওয়ার পরে যে সে কোনো দেখা যাচ্ছে রবারি বা কোনো মার্ডার বা এই ধরনের কোনো অপরাধ করেছে। পরে আমলযোগ্য ও জামিনযোগ্য ও আমল অযোগ্য, দেখেন এখানে কনফিউশন করে দিয়েছে, জামিনযোগ্য দিয়ে দিয়েছে কিন্তু জামিন অযোগ্য হলে এটাই ভয়ের সাথে মিলে যেত। তাহলে এখানে খ নম্বর যে অপশন, এটা আপনাদের কনফিউজ করতে পারে, তাই আমি এখানে লিখে দিয়েছি অপশন খ সঠিক মনে হতে পারে। যেহেতু সন্দেহ আছে, ধরে ফেলি তো একে পুলিশকে দিয়ে দিই। এটা ধারা 59 আছে। একটু আগে যেটা মেবি রনি আপু বলছিলেন সেটাই। আচ্ছা, এই প্রশ্নটি পড়ার জন্য আপনি যখন আচ্ছা, যেটা আলোচনা করছিলাম আমরা, কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন। মোহাম্মদ আলী সাহেবকে লাইনে আসার জন্য সুযোগ দিয়েছি, একটু লাইনে আসবেন। মোহাম্মদ আলী ফ্রম ইউএসএ। সালাম আলাইকুম মোহাম্মদ আলী স্যার। সাহেব, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো। আচ্ছা, এই নোটটা পাওয়ার পরে, এই নোটটা পড়ে এটা কেমন লাগছে বলেন, সাহস পাচ্ছেন কিনা? ওই যে লাস্ট পিডিএফ যেটা পাঠিয়েছেন ওইটা নাকি? ফাইনাল টাচ যেটা পড়ছি। আচ্ছা, না এটা ভালো লাগতেছে। আমি তো প্রিন্ট আউট করি নাই, আমি আর তো যাব বাংলাদেশে 22 তারিখ, এই জন্য আর প্রিন্ট হ্যাঁ। আউট করি। আপনার তো পড়া শুরু করে দেওয়া। আচ্ছা, যে অন্তত ভিডিওগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? ভিডিও দেখতেছি, আর এগুলো তো আপনার ওই যে আপনার 2012 থেকে আপনার 2023 পর্যন্ত প্রশ্নগুলা এগুলো দেখতেছি, এগুলো ঠিক আছে, ভালোই হয়েছে আর কি। আচ্ছা, একটু এগুলো থেকে দেখি আর দেখা কি যাক এবার। মডেল টেস্ট পরীক্ষায় কেমন পারফরমেন্স হয়। আপনার পারফরমেন্স সবসময় কি থাকে? কনস্ট্যান্ট মিডিয়াম থাকে, না লো না হাই। তাই আর একটু ভালো করলে সাহস পাওয়া যাবে যে হ্যাঁ ইনশাল্লাহ আপনি পাশ করবেন। আর একটু ভালো করার চেষ্টা করেন। এই যে দোয়া করি। মনে থাকে কম আর কি, এটা হচ্ছে চেষ্টা করতেছি এখন লেখা পড়তে আর কি। সেটা এখন আপনি তো আবার খুব ধর্মকর্ম কাজে খুব অ্যাক্টিভ থাকেন, তো এই কারণেই এটা সমস্যা হয় আপনার। তো যেহেতু ধর্ম কর্ম একটু কমিয়ে দিয়ে এই কর্মটা করেন, তারপরে আবার ধর্মকর্মে নিজেকে নিয়োজিত করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ, জি। ইনশাল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তোমার কর্ম একটু কমিয়ে দিলাম, এবার আমাকে এই সম্মানটা দাও। আপনার যে অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন সেটা পূরণ হোক, আল্লাহ করুক। জি। আচ্ছা, আপনি লাইনে থাকেন, নয়েজ না হলে। তো দেখেন, একটু আগে বলছিলাম যে 23 জুডিশিয়ারি 23-এর প্রশ্ন এবার 25-এ আসতে পারে বারে। দেখেন, জি। জুডিশিয়ারি 22-এর প্রশ্ন যেমন 23-এ আসছিল, এই প্রশ্ন আমরা পড়েছিলাম যে এই প্রশ্ন পড়ার সময় প্রথমে যদি আপনি একটা ইংরেজি আইনের নাম দেখেন, তো ইংরেজি আইনের নাম দেখলে, যে ক্রিমিনাল দেখলে বোঝা যাবেন যে এটা সিআরপিসি, তাহলে পুরো আইনের নাম পড়াই দরকার নাই, তাহলে আপনি ফার্স্ট রিডিং করতে পারবেন। দেখলেন এটা, এক শুধু মুখ উচ্চারণ করার দরকার নাই। আর বাদ বাকিগুলা যে সিআরপিসি এর 81 ধারা অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ড্যাশ আদালতে হাজির করবেন। তাহলে এটা উত্তর হচ্ছে, একটু আগে দেখলাম, অনবশ্যক বিলম্ব ছাড়াই। তো এইটা আমাদের রয়নাপু যেটা বললেন, যে 24 ঘন্টার যে একটা কনফিউশন বা 48 ঘন্টার একটা কনফিউশন এরকম থাকতে পারে। তো এখানে উত্তর হবে ঘ, অনাবশ্যক বিলম্ব ছাড়াই। কিন্তু এখানে অপশন ক সঠিক মনে হতে পারে আপনাদের, যে 24 ঘন্টার মধ্যে। তাই অপশন ক আবার প্রথমে রাখা হয়েছে। আমি বারবার গত 2-3টা ক্লাসে কি বলেছি, অপশন ক তে যেগুলো রাখা হয় সেগুলো অনেকটা আইসক্রিম, চকলেট, চিপস এর মতন। কারণ দোকানে দেখবেন কনফেকশনারিতে আইসক্রিম, চকলেট, চিপস এগুলো সামনে ডিসপ্লে করা হয়, যেন দেখেই যে কোনো বয়সের মানুষ কি লোভনীয় একটা আহ, ব্যবস্থা থাকে। এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এই আপনাদের ক অপশনে এই ধরনের চকলেট, আইসক্রিম রেখে দেয় যেন আপনারা দেখেই প্রথমে এটা পূরণ করেন। আমরা তো জানি যে 24 ঘন্টা, সবাই জানে সাধারণ নিয়ম যে 24 ঘন্টার মধ্যে দিতে হয়, কিন্তু আসলে 81 ধারা পড়লে এটা উত্তর হবে ঘ।
কি একটা প্রশ্ন! এই প্রশ্ন যারা উত্তর করছেন ম্যাক্সিমাম ভুল করেছেন গতবার। আচ্ছা, এরপরে প্রশ্ন, তাহলে এই ভুলটা করা যাবে না, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। এই টাইপের, শুধু এটা না, এই টাইপের প্রশ্ন যদি আরো আসে, সবগুলো অপশন পড়বেন, বুঝবেন, তারপর উত্তর দিবেন। আপনাকে 100-তে 100 পূরণ করতে হবে না, আপনি টার্গেট করেন 100-তে 80টা পূরণ করবেন, 85টা পূরণ করবেন ম্যাক্সিমাম আপনার লেভেল অনুসারে। যে 90টা পূরণ করার করবে ম্যাক্সিমাম, আপনি যতই ভালো স্টুডেন্ট হোক 90টার উপরে যাওয়া টাফ হয়ে যায়। তারপরেও যদি পারেন প্রশ্ন সহজ হয়, যদি প্রশ্ন ছোট ছোট হয়, মানে বড় লং প্রশ্ন না হয়, শর্ট প্রশ্ন হয়, তাহলে কিন্তু সম্ভব। তো বেশি পূরণ করব এই চাপ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। আগেই ধরে নেবেন যে 80-85টা পূরণ করব, তাহলে 15টা পূরণ করা লাগবে না, এই একটা রিল্যাক্স মাথার মধ্যে আসবে আপনার। আমার তো 15টা পূরণ করা লাগছে না। তবে হ্যাঁ, ফার্স্ট ট্রাই আপনি যেন 100টা প্রশ্ন পড়তে পারেন, যে এক থেকে সিরিয়ালে আপনি 85টা পূরণ করলেন এবং পরের 15টা বাদ দিয়ে দিলেন, তাহলে হবে না। পরের 15তে আপনার কমন প্রশ্ন থাকতেই পারে। তাহলে আমি নেক্সট ক্লাসগুলোতে দেখানো আছে কিভাবে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হয়, এই কৌশলগুলো আমি শিখিয়ে দেব। কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসছে এর মধ্যে। কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবেন। এজাহার মানে জিয়ার মামলায় যে সংবাদ দেয় বা এজাহার দায়ের করে তিনি এজাহার মানে বাদী। এটা উত্তর হবে ক, সংবাদদাতা। দেখেন, আমরা অভিযুক্ত, আসামি, নালিশকারী। তো এখানে নালিশকারী অপশন গ সঠিক মনে হতে পারে আপনাদের, কিন্তু এটা হবে সংবাদদাতা। তাহলে এজাহার যিনি দেন কিন্তু তাকে বলে সংবাদদাতা, এবং তাকেই নিচে স্বাক্ষর করতে হয়। যে কোনো এজাহারের নিচে কাকে স্বাক্ষর করতে হয়? সংবাদদাতাকে। এই সংবাদদাতার ইংলিশ হবে, কে বলতে পারবেন এই সংবাদদাতার ইংলিশ কি হবে? আইনে কি দেওয়া আছে সংবাদদাতার ইংলিশ? শিবলি ভাই, লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম ইনফর্ম। আসসালাম। বলেন। মুরাদ আলী ভাই দিয়েছেন ইনফরমার, শহীদ ভাই দিয়েছেন কমপ্লেন্ট, কমপ্লেনেন্ট, জি, ইনফর্মার। কমপ্লেন, কি হবে বলেন? ইনফর্মার, সংবাদদাতা। ইনফরমার। আচ্ছা, আরেক ভাই আছেন, আচ্ছা, ইস্তিয়াক আনোয়ার, নতুন স্টুডেন্ট ভাই, সম্ভব হলে লাইন অন করে আসেন, লাইনে কথা বলি। আচ্ছা, আপনি কথা বলেন, লাইন অন হয়েছে। ইস্তিয়াক আনোয়ার। কেউ বিয়ার অ্যাক্ট বের করবেন না এই সময়। সংবাদদাতার ইংরেজি কি বলেন? আইনের লিগ্যাল টার্ম, অনেকে বলছে ইনফরমার। হ্যাঁ, যিনি ইনফরমেশন দেন তিনি ইনফরমার। আনোয়ার ভাই কথা বলেন, আপনি মনে হয়। আচ্ছা, এটার ইংরেজি হচ্ছে ইনফরমেন্ট। যিনি ইনফরমেশন দিবেন ইংরেজি হচ্ছে ইনফরমেন্ট। শিবলি ভাই, মনে জি থাকবে স্যার, ইনফরমেন্ট। এই আইনগত টার্ম তো অবশ্যই ইনফরমেন্ট, সাধারণ শব্দ হচ্ছে ইনফর্মার। জেনে নিলাম, হ্যাঁ, এটা ভালো হলো। হুম, ইনফরমেন্ট হবে, ঠিক আছে। অপশনে যদি ইংরেজি জি। দিয়ে দেয়, মনে করেন আমি একটা প্রশ্ন করলাম মডেল টেস্টে, এটাও এরকম আসতেই পারে যে অপশন ইংরেজিতে করলো, ইংরেজিতে ইনফরমেন্ট দিল আবার ইনফরমারও দিল, আপনারা তো কনফিউজড হয়ে যাবেন ইনফরমেন্ট আবার কি। কারণ অনেকেই যদি দেখে না থাকেন সমস্যা। যেমন এক ভাই ইংরেজিতে করবেন, উনি ইনফরমার দিয়ে রেখেছেন, তো মিস্টেক হয়ে গেল, কারেকশন করে নিতে হবে। ইনফরমেন্ট। আচ্ছা, এখানে দেখেন বাংলা দিয়েছে ক্রিমিনাল প্রসিডিউর 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন কে? সাক্ষীর জবানবন্দিতে 161 ধারায় সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর কে করবেন? আমি একটু আগে র্যাপিড রিভিশন অংশে পড়েছি, তদন্তকারী কর্মকর্তা করবেন। গ অপশন সঠিক, স্বাক্ষর রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা। এখানে লিখে যাচ্ছে কি, ঘয়ে সাক্ষী নিজে। তো আপনার অপশন ঘ সঠিক মনে হতে পারে, যেহেতু সাক্ষীর জবানবন্দি, জবানবন্দি দেওয়ার পরে স্বাক্ষর করতে হয়। আদালতে দেখবেন, আদালতে দাঁড়িয়ে যখন কি দেওয়া হয়, সাক্ষ্য দেওয়া হয়, মানে জবানবন্দি জেরা হয়, সেটাকে কি বলে? ডিপোজিশন বলে। সেটাকে কি বলে? ডিপোজিশন। তো ডিপোজিশনের একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাট অনুসারে ম্যাজিস্ট্রেট নিজে অথবা কম্পিউটারে টাইপ করে, অথবা তার যে স্টেনোগ্রাফার আছে সাইডে বসে আহ, তাকে নির্দেশনা দেয়, তিনি টাইপ করেন, তার ডিকটেশন অনুসারে টাইপ করা হয়। টাইপ করে প্রিন্ট হয়ে আসে, তারপর উনি চেক করেন, তারপরে সই করে কে? সাক্ষী। তো বাদীপক্ষের সাক্ষী হলে PW1, মানে প্রসিকিউশন উইটনেস 1, 2, 3, এইভাবে সিরিয়াল হয়।
বিবাদী পক্ষের যদি হয় তাহলে DW 1 2 3। তো DW 1 2 3 যারা সাক্ষী দিচ্ছেন, জেরা হচ্ছে যাদের, এই জেরা জবানবন্দি যে ফর্ম সেটাকে ডিপোজিশন বলে। ডিপোজিশনের নিচে কার কার সই থাকে? ম্যাজিস্ট্রেট যিনি বা বিচারক, যদি দায়রা জজ হয় তাহলে তো বিচারক, বিচারকের সই থাকে এবং ওই সাক্ষীর সই থাকে। তো এইটার কারণে আপনাদের মনেই হতে পারে যে সাক্ষীর জবানবন্দি যেহেতু সাক্ষীর সই হতে পারে, কিন্তু না, 61 ধারায় সাক্ষীর কোনো সই থাকে না। 161 ধারা 161-এ যদি কোনো ফর্ম আপনাদের দেখার সুযোগ থাকে, মামলা চার্জশিটের সাথে অ্যাটাচ করা থাকে, তো এটা দেখবেন যে সাক্ষীর কোনো সই থাকে না, শুধুমাত্র আয়র সই থাকে। 162 ধারায় আছে, একটু আগে আমি পড়েছি। খুব কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, সাবধান। জুডিশিয়াল কনফেশন বা দোষ স্বীকারোক্তি, একটু আগে বলছিলাম যদি টার্ম ইংলিশে দেয়, এখানে দেখেন ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন আসছে বাংলার মধ্যে। বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবেন যারা, তাদের সাবধান করছি যে ইংলিশ টার্ম চলে আসতে পারে। জুডিশিয়ারি 7 সালের প্রশ্ন, বিশেষ বিশেষ করে জুডিশিয়ারিতে ইংলিশ টার্ম ব্যবহার বেশি হয়। এখানে উত্তর হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করতে হবে, কিন্তু আপনার অপশন ক সঠিক মনে হতে পারে। আদালতে চার্জ গঠনের সময় দোষ স্বীকারকে জুডিশিয়াল কনফেশন বলা হতে পারে। দোষ সময় দোষ স্বীকারের সময় আদালতে দাঁড়িয়ে আসামিকে জিজ্ঞাসা করা হয় চার্জ শুনানির সময় যে আপনি দোষী না নির্দোষ। তখন যদি ছোট মামলা হয় দোষ স্বীকার করে জরিমানা দিয়ে বের হয়ে আসে। আর বড় মামলা হলে আমরা অবশ্যই কি আসামিদের শিখিয়ে দিই, যদি ডিফেন্স লয়ার হয় আমরা, আসামি পক্ষের লয়ার, যে বলবেন নির্দোষ। নির্দোষ বললে তখন মামলা শুরু হবে, বিচার শুরু হবে, তার মানে সাক্ষী না হবে। আর দোষী বললে সঙ্গে সঙ্গে আসামির সাজা হয়ে যাবে। তো এখানে অনেকে মনে করে যে আদালতে দোষ স্বীকার করা হয়, তো জুডিশিয়াল কনফেশন, জুডিশিয়াল শব্দ দিয়ে মনে হচ্ছে যে আদালতে দাঁড়িয়ে যে দোষ স্বীকার, সেটাই হচ্ছে জুডিশিয়াল কনফেশন, এটা মনে হতে পারে। তাহলে অপশন ক মনে হতে পারে সঠিক। তো অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার, সেটাকে 164 ধারায় নেওয়া হয়, এটা ম্যাজিস্ট্রেটের খাস কামরাতে নেওয়া হয়। খাস কামরা বলতে ওই যে এজলাস বা কোর্ট রুমের পাশে যে রুম থাকে সেই রুমকে খাস কামরা বলে, সেখানে নেওয়া হয়। আবার এইটা অনেক সময় যদি আসামি অসুস্থ থাকে, আবার আসামি যদি চিকিৎসাধীন থাকে, সেক্ষেত্রে আসামি যদি আবার পঙ্গু থাকে, আহ, সেক্ষেত্রে আসামির কাছেও মুভ করতে পারেন ম্যাজিস্ট্রেট এই কনফেশন রেকর্ড করার জন্য। আচ্ছা, আমি একজনকে লাইনে নিয়ে নিই, এই মুহূর্তে কেউ লাইনে আছেন কিনা। ইস্তেক ভাইকে লাইনে নিলাম, উনি কথা বললেন না। আচ্ছা, জয়, রাজশাহী থেকে। জয়, আপনি লাইনে আসতে পারেন, লাইনে আসার সুযোগ দিয়েছি। মাহবুব চৌধুরী, লাইনে আসতে পারেন, লাইন আসার সুযোগ দিয়েছি। কেউ কেউ আবার মনক্ষুণ্ণ করেন যে আমি প্রতিনিয়ত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্রতিনিয়ত ওই যে রাজ্জাক ভাই, রনি ভাই, শিবলি ভাই, এদেরকে বারবার লাইনে নেই। লাইনে নেওয়ার কারণে ওনারা অ্যাক্টিভ, আমার 1 সেকেন্ড নষ্ট করেন না এবং ক্লাসে রেসপন্স জি করেন। স্যার। তো ক্লাসে যারা রেসপন্স করবে তাদেরকে তো লাইনে বারবার ডাকা হবে। একটু আগে জয়কে ডাকলাম, জয় আসলো না, এরপরে জয়কে আর ডাকতে ইচ্ছা করবে? আমি কি অযৌক্তিক জি কথা না স্যার। বলছি? জি না স্যার, ঠিকই বলছেন স্যার। আচ্ছা, মাহবুব ভাইও দ্রুত আসলেন। তো মাহবুব ভাই, কেমন লাগছে ক্লাস, র্যাপিড রিভিশন ফাইনাল টাচ জি থেকে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগতেছে স্যার। এই যে এই অংশটা আপনাদের দিয়েছি, বেছে বেছে কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আপনাদেরকে আলাদা করে সতর্ক করে দিচ্ছে যে ভাই ফাঁদ আছে, ফাঁদে পা দিবেন না। এই অংশটা কেমন লাগছে? এই অংশটাই সবচেয়ে আলাদা লাগতেছে স্যার, কারণ আমি অলরেডি পরীক্ষা নিজে নিজে দিয়েছি স্যার। তো নিজে ওকে। নিজে দিতে গিয়ে স্যার আমি এই পয়েন্ট গুলাতেই আর কি একটু বেশি ধরা খেয়ে যাচ্ছি। এই জন্য আপনি যে বিশ্লেষণ করতেছেন, আমি আমার অনেক ঝামেলাগুলা ক্লিয়ার হচ্ছে স্যার, এই জন্য শুনতেছি, আমি খুব খেয়াল করে শুনতেছি আর কি স্যার। আমি আজকেও একটা পরীক্ষা দিয়েছিলাম স্যার, তো আসলে না, মার্কসটা নিজেরা, খুব ভালো আনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দিতে থাকবেন, তারপরে ক্লাস পরে ধীরে ধীরে আরো ইমপ্রুভ হবে। এই যে আপনি দিলেন, বুঝতে পারলেন আমার আরো ইমপ্রুভ করতে হবে, এই উপলব্ধি ভিতরে আসতে হবে, তাহলে আপনার জি চেষ্টাটা স্যার। বাড়বে, মোটিভেশন আসবে। না, আমাকে পারতেই হবে, জি। এবার আরো ভালো করতে হবে। তো কনফিউশন তবে স্যার, সৃষ্টিকারী প্রশ্ন বলেন। তবে স্যার এবার সাহস পাচ্ছি স্যার, আগের চেয়ে মনে হচ্ছে যে আমি পারবো ইনশাল্লাহ। আমার মধ্যে একটা সাহসের জন্ম হয়েছে স্যার, এটা আমার খুব ভালো লাগতেছে। ভয়টা আচ্ছা, অনেকটা ইনশাল্লাহ। কমছে স্যার। গত ভয় বছর কাটতে হবে, যখন, জি। ভয় কাটতে হবে, আল্লাহ যদি লিখে রাখেন তাহলে জি হবে, স্যার। তাই তো? না, না জি। লিখে রাখলে তো জান দিতে পারবো না। চেষ্টা না করে ঠিক আছে স্যার। যদি সফল হয় ফাইন, যদি ব্যর্থ হয় হতাশ হওয়া যাবে না,
কারণ জি। ডিসেম্বরে আরেকটা পরীক্ষা আসতে চলেছে। এই হ্যাঁ, অনুভূতি যদি হ্যাঁ, ভিতরে নিয়ে যান, এই অনুভূতি যদি জি, ভিতরে নিয়ে যান, নিজ নিজ ধর্ম অনুসারে সৃষ্টিকর্তার প্রতি যদি আপনার বিশ্বাস নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হতাশ হবেন না, আপনি চেয়ারফুল জি, থাকবেন, ব্রেনটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারবেন। মানে মানসিক চাপ নেওয়া যাবে না। আপনি তো যুদ্ধে জি স্যার, যাচ্ছেন না, পরীক্ষা দিতে যাচ্ছেন, যে জি আপনাকে এত স্যার, মানসিক চাপ নিয়ে যেতে হবে। রিল্যাক্স থাকবেন। আমার যে নোটের শেষ অংশে সেগুলো বলা আছে, দেখবেন। শেষ অংশ জি স্যার। পড়েছেন? অনেক মজার আমি মজার স্যার তথ্য আছে। আমি স্যার ওই প্রথম থেকে মানে একবার কমপ্লিট করতে চাচ্ছি আর কি, রিভিশন করতে চাচ্ছি, আর সাথে পরীক্ষা আচ্ছা, দিচ্ছি, করেন। নিজে নিজে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আর আপনার বিশ্লেষণ গুলা শুনছি স্যার, খুব ভালো লাগতেছে এবং মনে হচ্ছে আমি পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন স্যার। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই, আমিন। সবার জন্য দোয়া। যারা জি আমার স্যার। স্টুডেন্ট তাদের জন্য, আমার ইউটিউব ভিডিও দেখছেন যারা, তাদের জন্য দোয়া। আচ্ছা, জি এরপর স্যার। আমরা এগিয়ে যাই। কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন ক্লিয়ার করতে হবে, না হলে আপনাদের সমস্যা। কোনো জি স্যার। ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে তিনি সুরতহাল করবার জন্য কাকে জানাবেন? 100, সরি, 2020 আসছে। আমি যখন একটু চাপে থাকি এই সংখ্যাগুলো উচ্চারণ করতে আমার ভুল হয়, মানে এটা আমার একটা দুর্বলতা। তো এই প্রশ্নটায় স্যার আমি খুব বেশি কনফিউজড হই স্যার। আচ্ছা, দেখেন, এখানে আছে উত্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটু আগে আমি বলেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পর্যায়ে আছেন জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট হচ্ছেন দ্য সুপিরিয়র অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, তো জি। নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট। একটু আগে আমরা দেখলাম র্যাপিড রিভিশন অংশে জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। যদিও এখানে ক্ষমতাপ্রাপ্ত শব্দটি নাই, তবুও নির্বাহী ম্যাজিস্ট্রেটই উত্তর হবে। সিভিল সার্জন ইনি তদন্ত করেন না। হ্যাঁ। আমার মাথায় স্যার এটাই আসে সবার আগে, ওই সিভিল সার্জনটাই চলে আসে হ্যাঁ, স্যার এই প্রশ্নটা করতে সিভিল বারবার। সার্জনের এখানে কাজ নাই। জি জুডিশিয়াল স্যার। ম্যাজিস্ট্রেট, এখানে ইনারও কাজ নাই। পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ইনারও এখানে কাজ নাই। আচ্ছা, নাফিউল হোসেন উনি কিছু বলতে চাচ্ছেন, লাইনে আসার সুযোগ করে দিলাম। খুব দ্রুত আসেন ভাই, ক্লাস শেষ করতে হবে। নাফিউল হোসেন, এই কারণে আপনাদেরকে লাইনে নিতে দেরি করলেই ক্লাস ডিলে হয়ে যায়। হ্যাঁ, লাইন অন হয়েছে ভাই, তাড়াতাড়ি কথা বলেন। খুবই ভালো হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে, তাই না? অসাধারণ ধন্যবাদ। অসাধারণ, আমি খুব ভুল করছি বুঝছেন, বুড়া হ্যাঁ, বয়সে। এখন এগুলো 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 দেখে মনে হচ্ছে যে এটা যদি আগে জানতাম ইনশাল্লাহ পার হয়ে, মানে হয়তোবা পার হয়ে যেতাম, তাই না? আসলে আসলেই একেবারে এত ভুল করছি না, আপনাকে কি বলবো আর। তো ইনশাল্লাহ বলার এবার মধ্যে চেষ্টা করেন। গল্প করব আপনাদেরকে আমি। আহ, এই যে ক্লাসগুলো হয়ে যাওয়ার পরে যখন মডেল টেস্ট হবে, মডেল টেস্টের মধ্যে প্রচুর গল্প করব। রাত 2টা পর্যন্ত আমার ক্লাস করলেও সমস্যা নাই। আপনি আপনি ঠিক নওগাঁ আছে? আসতে চাইলেন, আসলেন না। নওগাঁ যাবো তো, আমি বলেছি। কবে? কালকে নওগাঁ যাওয়ার আমার প্ল্যান আছে। মক্কেলের সাথে এখনো ফাইনাল হয়নি। এটা যদি মজা করে যদি মক্কেলের সাথে বলি। ফাইনাল হলে আপনি আসেন। না। আচ্ছা, ঠিক আছে। আর যদি আমি আচ্ছা। কালকে যেতে না পারি, আমি যদি কালকে যেতে না পারি, আপনাকে আমি ডেকে নেব, ঠিক আছে? হ্যাঁ, আপনি রিং দিয়েন আমাকে। আচ্ছা, অবশ্যই। আপনি আচ্ছা। আমাকে কালকে সকাল 10টায় রিং দিবেন, আমি যাচ্ছি কিনা। আমি আচ্ছা যদি ঠিক ভুলে আছে। যাই, প্রয়োজন তো ঠিক আছে। আপনার বেশি, তাই না? হ্যাঁ স্যার, আমার অনেক দরকার আপনি, কিন্তু আগে যদি পাইতাম আচ্ছা, স্যার, অসাধারণ অসাধারণ। এখনো অনেক সময় আছে। আমি 15 দিনও পড়ার সুযোগ পাইনি। আমার সিনিয়র আমাকে এত চাপে রাখছিলেন। 15 দিন পড়া লাগে না বার কাউন্সিল, যদি আপনার বেসিক্স ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে থ্যাংক ইউ স্যার। দেখেন, এখানে আমি সুরতহাল কি জিনিস এবং পোস্টমর্টম কি জিনিস একটু পার্থক্য করে দিই। সুরতহাল বলতে একটা ডেড বডি পড়ে আছে বা একটা ক্রাইম সিন, সেখানে গেলেও কি অবস্থায় আছে দেখবেন, যে যারা ক্রাইম রিপোর্ট বা ক্রাইম পেট্রোল এই ধরনের প্রোগ্রাম দেখেন, ছবি ওঠানো হয়। হ্যাঁ, ছবি ওঠানো হয়। তো ছবি ওঠানো হয় কেন? নাম্বারিং করা হয় এবং কি অবস্থায় আছে, এটাই হচ্ছে সুরতহাল। মানে ফার্স্ট ইমপ্রেশনটা কি, প্রথম দেখায় কি কি দেখতে পেল যারা তদন্ত করতে গেছে ক্রাইম সিনের বা ডেড বডির, সেটাই হচ্ছে সুরতহাল। আর পোস্টমর্টম হচ্ছে বডিকে কেটে ছিঁড়ে শরীরের ভিতরে কোথায় কি হয়েছে, মৃত্যুর কারণ, রক্তে কি হয়েছে, ব্লাড টেস্ট থেকে শুরু করে সবকিছু, টেম্পারেচার, সবকিছু, মানে কখন মৃত্যু হয়েছে, কিভাবে মৃত্যু হয়েছে, এটা বোঝার চেষ্টা করা হয়। আর যদি আঘাতপ্রাপ্ত হয়, আঘাতের ধরন কেমন, কেমন উইপন দিয়ে আঘাত, এটসেট্রা এটসেট্রা, মানে অনেক ডিপে। তো এই যে পোস্টমর্টম করে কিন্তু সিভিল সার্জনের আন্ডারে হয়। পোস্টমর্টমের করার দায়িত্ব হচ্ছে সিভিল সার্জন, তার আন্ডারে পোস্টমর্টম হয়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তদন্তটা পরিচালনা করেন।
যেহেতু নির্বাহী ম্যাজিস্ট্রেট এই তদন্তটা পরিচালনা করেন, প্রশ্ন দেখেন কি প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, তো আত্মহত্যা করলে এটা ইউডি কেস, মানে আন ন্যাচারাল কেস, এটাকে ইউডি কেস বলে। আত্মহত্যা করলে ডেফিনেটলি একটা কেস হবে, আত্মহত্যা করলেও ইউডি কেস হবে, পোস্টমর্টম করে লাশ দিয়ে দিবে। যদিও কেউ যদি মার্ডার করে সেক্ষেত্রে তো আরো ডিটেল তদন্ত হবে। তো আত্মহত্যা করেছে আমরা জানলাম, শুরুথাল করার পরে যদি সন্দেহ তৈরি হয় যে এটা কি মার্ডার না এটা সুইসাইড, এটা তো সঙ্গে সঙ্গে ডিসিশন নেওয়া যায় না, তো তদন্তের প্রয়োজন আছে। তাই এখানে পোস্টমর্টম করা হয় যেন এটা মার্ডারের কোনো এসেন্স বা এলিমেন্ট আছে কিনা দেখতে পাওয়া যায় কিনা, এই কারণে করা হয় এখানে। তারপরে কি বলা হচ্ছে, করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মানে ওসি সংবাদ পেল। ওসি পেলেন সংবাদ, এই ওসি সংবাদ পেলেন, এখন সুরথাল রিপোর্ট করতে হবে। তো এটার জন্য কারো তো পারমিশন লাগবে, এই পারমিশন কিন্তু ওসি কার থেকে নাই, ওসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নাই, ওসি কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিবে না। এটার ব্যাখ্যা কেউ দিতে পারবেন, কারণটা কি হতে পারে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থেকে পারমিশন নাই তদন্তের, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জিডি হওয়ার পরে পারমিশন নিয়ে তদন্ত করা হয়। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিআর মামলা তদন্তের জন্য থানায় পাঠায়, ওসির কাছে পাঠায়, পিবি এর কাছে পাঠায়, সিআইডির কাছে পাঠায়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটই সব কাজ সবকিছু করে। এখানে অপশন ক সঠিক হতে পারে, খ সঠিক মনে হতে পারে, কিন্তু এখানে ঘ সঠিক হচ্ছে। কেউ কি ব্যাখ্যা দিতে পারবেন? মাথায় আসছে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কেন জানাতে হবে ওসিকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বা সিভিল সার্জনকে জানাতে পারতো, কারণ কাজটা তারা করবে মনে হতে পারে। এটা ব্যাখ্যা যদি লজিকটা ধরতে পারেন এই ধরনের প্রশ্নের উত্তর করতে ভুল হবে না। লজিক কি বলেন? না, এটা যেহেতু ছিল। স্যার একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তো সাধারণত আদেশ দেন, তিনি তো কোনো কগনিজেন্স নেন না, আমলে নেন না, এটা আদেশ দেন। তো এটা বিচারের বিষয় যেহেতু না, একটা আদেশের বিষয়, এই আদেশটা দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আসলে যাওয়া হয় আর কি, যেটুকু আপনার বুঝলাম ফিফটি আমি। আপনি আপনি 50% সঠিক হয়েছেন, কিন্তু বাকি 50% আমি আরো ব্যাখ্যা চাচ্ছি। কে দিবেন? ফ্যামিলিতে পুলিশ আছে এরকম কেউ আছেন? আচ্ছা, শামসুজ্জামান ভাই বলেন। মাহবুব ভাই স্যার লাইনে আছেন কিন্তু চুপ করে আছে, বলেন। এটা তো এটা প্রশাসনিক ব্যাপার, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে। এক্স্যাক্টলি তাই। আচ্ছা, পুলিশ তো প্রশাসনের অংশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু প্রশাসনের অংশ। তা জি প্রশাসনিক স্যার। আহ, এই পুলিশ কর্মকর্তা ওসি তার বস, বস বলতে এখানে জি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবে। লাইন জি বুঝতে স্যার। পেরেছেন? এটা প্রশাসনিক জি ম্যাটার, স্যার। এটা বিচারের ম্যাটার না। একটা আত্মহত্যা হয়েছে, প্রশাসন দেখবে এটা, এটা তো বিচার বিভাগের বিষয় না, এটা নির্বাহী বিভাগের বিষয়। তাহলে আমাদের দেশে তিনটা বেসিক অর্গান আছে। একটা হচ্ছে লেজিসলেটিভ, মানে ওই যে পার্লামেন্টারি যারা আইন প্রণেতা তাদের একটা লেজিসলেশন। আর 2 নম্বর হচ্ছে এক্সিকিউটিভ, মানে যারা এই যে পুলিশ সর্বনিম্ন পর্যায়ে, পুলিশ ম্যাজিস্ট্রেট এরা আছেন, ডিসি আছেন জেলা পর্যায়ে সর্বোচ্চ। আর তারপরে হচ্ছে বিচার বিভাগ। তো এটা বিচার বিভাগের বিষয় না, একটা মানুষ সুইসাইড করেছে, এটা জুডিশিয়ারিতে হবে না, বিচার বিভাগের বিষয় হবে না, এটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাটার। এই কারণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। খুব সুন্দর উত্তর দিয়েছেন। জি, এটা বুঝিয়ে দিয়ে উপকার হলো কিনা শামসুল ভাই? অবশ্যই স্যার। আচ্ছা, তো এইভাবে অবশ্যই ভাবতে ভালো ছিল। হবে, কারণ এই অ্যাঙ্গেলে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। তাই কনফিউশন দেখেন কত ডিপে গিয়ে প্রশ্নটা করা হয়েছে। যদিও আমরা 174-এ এটা সহজে আমরা, আমার অপশন দেওয়া আছে, মানে আমার মূল নোটে দেওয়া আছে। তারপরে এটা বোঝাই যায় যে বিআর অ্যাক্টে 174 ধারায় দেওয়া আছে, কিন্তু কেন দেওয়া আছে? আপনারা যখন, যারা নতুন, যারা আমার ইউটিউবে, আমার জামাল উদ্দিন সাহেব, আপনার বাচ্চা কাচ্চা আশেপাশে আছে কিনা জানি না, তবে আপনার দ্বারা স্ক্রিনে, মানে ছোট বাচ্চাদের কাজ হচ্ছে, স্ক্রিন পরিষ্কার করার প্রয়োজন হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে। দয়া করে কেউ স্ক্রিনে আঁচড় দিবেন না, স্ক্রিনে আঁচড় দিলে আপনাদেরই দেখতে খারাপ লাগবে। আচ্ছা, তো আপনি যখন, যারা নতুন মানে এই ভিডিওটা যারা ইউটিউবে নতুন দেখছেন, লয়ের স্টুডেন্ট বা ভবিষ্যতে অ্যাডভোকেটের পরীক্ষা দিবেন বা জুডিশিয়ারির পরীক্ষা পরীক্ষা দিবেন, তাদের জন্য পরামর্শ একটা, বিআর অ্যাক্টের যখন সেকশন পড়বেন এবং সেকশনের প্রভিশন বা বিধান পড়বেন, তখন আপনার যুক্তি লাগানোর চেষ্টা করবেন। এই আইনটা যারা তৈরি করেছে তারা কেন এমন ভাবে তৈরি করলো, লজিকটা কি, এটা কেন এমন? এই প্রশ্নের উত্তর যদি ধরতে পারেন, আইন পড়তেও ভালো লাগবে, ভুলও তো হবে না, মনে থাকবে বেশি। ঠিক বললাম না শামসুল ভাই? জি স্যার, ঠিক বলছেন আচ্ছা, স্যার। এরপরে সিআরপিসির 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি, এখানে দেখেন মৌখিক, অপর আদালত কর্তৃক প্রদত্ত, লিখিত, থানায় পাঠানো। এ যদি এখানে
লেখা আছে উত্তর মৌখিক হবে হবে হচ্ছে স্যার, মৌখিক মৌখিক। হবে। হ্যাঁ, মৌখিক হলে বাধ্যতামূলক। আর এখানে অপশন গ সঠিক মনে হতে পারে, কারণ আপনারা বাস্তবে, আমি তো নিজে লাইফে কখনো দেখিনি, 18 সাল থেকে প্র্যাকটিস করছি, আমি লাইফে কখনো দেখিনি যে আদালতে দাঁড়িয়ে কেউ মৌখিক কি দিচ্ছে, অভিযোগ দিচ্ছে, কমপ্লেন দিচ্ছে। আমরা তো লিখিত আকারে দিই ফাইলিং। বর্তমানে কেউ যদি মৌখিক অভিযোগ নিয়ে যায়, আদালত নিবে, বলবে লিখে নিয়ে আসেন। কিন্তু আইনে মৌখিক অভিযোগ দেওয়ারও বিধান আছে। এটা, এটারও যুক্তি আছে, কেন মৌখিক অভিযোগ দেওয়ার বিধান রাখছে, ঝামেলা না ভাই। এটা আইন হচ্ছে 1898 সালের। কয়জন মানুষ শিক্ষিত ছিল, কয়টা কম্পিউটার ছিল, কয়টা টাইপরাইট ছিল, কয়জন হাতে লিখে নিয়ে যাওয়ার জন্য শিক্ষিত ছিল। তাই অনেকেই দেখাচ্ছে যে আর্থিক অবস্থা ভালো না, অশিক্ষিত নিরক্ষর, তারা আদালতে যে কান্নাকাটি করতো যে স্যার আমার এই হয়েছে ওই হয়েছে, তখন ওই স্যার দয়া করে 200 ধারায় যেটা জবানবন্দি লিখে নিতেন সেটাই কমপ্লেন্ট হয়ে যেত। এটা অনেক ইতিহাসের পুরাতন বিষয়, বাস্তবসম্মত এটা একটা বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা উত্তর মৌখিক হবে। দায়রা দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়? চার্জ পরিবর্তন করা যায় কোন পর্যায়ে? রায় প্রচারের পূর্ব তারিখ পর্যন্ত। রায় দিয়ে দিলে তো আর পরিবর্তন করে লাভ কি? যেমন একটু আগেই আমি খুব রেলিভেন্ট একটা ঘটনা ঘটছে। আমি আজকে আধা ঘন্টা দেরি করার কারণ, আজকে ওই যে নোট কুরিয়ার করতে হবে, এক ভাই ক্লাসে আছেন, ওনার জন্য নোট কুরিয়ার করে আমি দায়িত্ব দিয়ে তারপরে আসলাম। কুরিয়ারে নোটের সংখ্যা কমে গেছে, ইনস্ট্যান্ট প্রিন্ট করে কুরিয়ার অফিসে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে আসলাম। তারপরে আসতে একটু দেরি হলো, তাও আমার এক জুনিয়র ভাই আমাকে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দিয়েছেন, তাকে ধন্যবাদ। সেও পরীক্ষা দিবে এবার। তো যেটা বলছিলাম, যে আমি এটা কুরিয়ার করে বাসায় পৌঁছেছি, এক ভাই নোটিশ দিয়েছেন, মানে মেসেজ দিয়েছেন যে আমার স্যার কুরিয়ারটা একটু ভুল ঠিকানা হয়ে গেছে, একটু কারেকশন করা যেত না? আমি বললাম যে 10 মিনিট আগেই আপনার কুরিয়ারটা বুকিং হয়ে গেছে, এই মুহূর্তে আর সম্ভব না, আপনি ওই ঠিকানাটা যে কালেক্ট করে নিবেন। আর যদি আপনার মোবাইল নম্বর ভুল হয় তাহলে আমি ঠিক করে দেবো। তো মোবাইল নাম্বার ঠিক আছে, তা আমি বললাম তাহলে কষ্ট করে ঠিক করে নেবেন পৌঁছার পরে। তো ওই যে কুরিয়ার বুকিং দিয়ে দিয়েছি, এখন তো আর পরিবর্তন করে করাটা একটু টাফ, সম্ভব না। তাই রায় দিয়ে দেওয়া যদি হয়ে যায়, তাহলে আর পরিবর্তন করে কি হবে চার্জ। তাই রায় প্রচারের পূর্বেই, মানে জাজমেন্ট হওয়ার আগেই পরিবর্তন করা যাবে, এটা ক। কিন্তু আপনাদের মনে হতে পারে অপশন ঘ সঠিক। কেন? রায় প্রস্তুতের সময় পর্যন্ত, রায় ঘোষণার প্রস্তুত পার্থক্য আছে। যেমন রায়ের আগে একটা আদেশ দেওয়া হয়, মানে রায়েরই একটা পার্ট, ইনিশিয়াল পার্ট, হয়তোবা ডিটেল যে জাজমেন্ট সেটা পরে লেখা হয়। তো রায় আগে দিয়ে দিল এবং ডিটেল জাজমেন্ট পরে দিল, ঘয় অপশন আছে ডিটেল জাজমেন্টের কথা বলা হচ্ছে। তো ডিটেল জাজমেন্ট আসতে দেরি হতে পারে। তো রায়টা প্রথমে হয়, যে ঘোষণা দিয়ে দেয় যে আসামের জেল হলো না খালাস হলো, এটা। এবার এই প্রশ্নটা খুব কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন, প্রথমে বলে রাখছি কিছু গাইডে দুইটি সঠিক উত্তর করা হয়েছে, যেমন এখানে কিছু কিছু গাইডে বলছে দুইটি। হ্যাঁ, তো আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, আপনারা অনেক পপুলার গাইড লিখেছেন, কিন্তু একটু সিনিয়রদের সাথে পরামর্শ করে যদি এই প্রশ্নগুলো আপনারা নিয়ে আসতেন। যেমন বাজারের লিডিং পর্যায়ে আছেন এর ধরনের যারা প্রণেতা আছেন, রাইটার আছেন, তাদেরও দু একটা গাইডে ভুল আছে আমার, মানে চোখে আসছে, আমার দৃষ্টিতে ভুল। আমি যাদের সাথে থাকি, আমার সিনিয়র এবং রাজশাহী কোর্ট এবং ঢাকা হাইকোর্টের কিছু অ্যাডভোকেটদের সাথে আমার পরিচয় আছে, তাদের সাথে পরামর্শ করে প্লাস আমার যে বিজ্ঞতা, আমি যতটুকু পড়েছি জেনেছি এবং আইন দেখেছি, আমি মূল বই ফলো করি বেশি, এই যে ছোট ছোট বইগুলো ফলো করি না। আবার ওয়েবসাইট আমি চেক করি। তো এখান থেকে 234 ধারা যদি পড়ি, বলা হচ্ছে একই ডাকাত দল এইচ ও কে এর বাড়িতে যথাক্রমে রাত 2টা এবং 4টায় ডাকাতি করলো। তার মানে একটা ডাকাত দল 10-12 জন মিলে দুইটা বাড়িতে গেছে, একটা বাড়িতে 2টায়, একটা বাড়িতে 4টায় ডাকাতি করেছে একই তারিখে একই রাতে। তাদের বিরুদ্ধে কয়টা মামলা হবে? তো 234 ধারায় বলছে যে একটি মামলা করাই যথেষ্ট, তাহলে উত্তর হবে ক। উত্তর হবে ক, এটাই সঠিক। কিন্তু কিছু কিছু গাইডে উত্তর খ করে রাখছে। তাই আপনাদেরও মনে হতে পারে, যেহেতু বড় বড় ভালো ভালো দামি গাইডে দুইটি করা আছে, এটা নিয়ে একবার এক ব্যক্তির সাথে আমার আর্গুমেন্ট হয়েছিল, আমার স্টুডেন্টই 23 সালের, তিনি অ্যাডভোকেট হয়ে গেছেন। তো তিনি বলছেন যে স্যার সব গাইডে দুইটি
মামলার কথা বলা হচ্ছে, আপনি কেন একটি বলছেন? উনি যুক্তি, ওনার সাথে আধা ঘন্টা আমার আর্গুমেন্ট হয়, তারপরে উনি মেনে নিতে বাধ্য হন, এবং আমি ওনাকে স্ক্রিনে বেয়ার অ্যাক্ট, ওয়েবসাইট থেকে বেয়ার অ্যাক্ট ইংরেজিতে দেখিয়ে আমি ওনাকে যুক্তিটা করলাম। তো আপনারা 234 দেখবেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে দুইটি সঠিক উত্তর হবে, তাহলে আমার সাথে কথা বলতে পারেন। আর যদি মেনে নেন একটি, তাহলে একটি একটি মামলাতেই এই সবাইকে আসামি করে বিচার করা যাবে। এখানে ভিকটিম দুইজন, ভিকটিম দুইজন হলেও যখন এই মামলা করতে আসবে, এই দুইটা মামলা যদি ইনিশিয়ালি দুইটা মামলা হয়, কে একটা মামলা করলেন, এইচ একটা মামলা করলেন, ইনিশিয়ালি দুইটা মামলা হলেও আসামি যেহেতু এক হবে, পরবর্তীতে তদন্তের সময় যেহেতু একই জায়গায় ঘটনা ঘটেছে, তার মানে একই থানার আন্ডারে অথবা একই কোর্টে মামলা হবে, তার মানে একই কগনিজেন্স কোর্টে হবে, একই আমলে আদালতে হবে, একই আমলে আদালতে হওয়ার কারণে তারিখ একই, সময় কাছাকাছি। এই কারণে দুইটা মামলাকে তখন কি করে দিবে, এক করে দিবে আদালত। প্রথমে ইনিশিয়ালি দুইটা মামলা হলেও মামলা কিন্তু একটাই হয়ে যাবে, কিন্তু যদি জানতে পারে আদালত, প্রথমেই মামলা একটা করে দিবে, পুলিশও একটা মামলা করে দিবে, কারণ সময়টা কাছাকাছি, এবং 234-এ একই সময়ে কাছাকাছি সময়ে মামলা হলে একটাই হয়। কেউ মেসেজ দিলেন? আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছেন, ক্লাস শেষে মেসেজগুলো দেখবো, তার আগে মেসেজগুলো দেখার সুযোগ নাই। মানে চ্যাট অপশনে গিয়ে আপনারা টেক্সট পাঠাচ্ছেন, এগুলো সেভ থাকে, যেহেতু আমি রেকর্ড করছি এগুলো সেভ থাকে, আমি পড়ে রিপ্লাই দেবো। একজন বিচারাধীন আসামি কোন ধারার বিধান অনুযায়ী তার ডিফেন্স এর সমর্থনে সাক্ষী সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারে? তো সাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারে কত ধারায়? এটা 340 ধারায় দিতে পারে, 334 ধারায় দিতে পারে। অনেকে মনে করে যে 342, কারণ একটা প্রচলিত সেকশন হচ্ছে 342, 342, 342, 342-র পরে আর্গুমেন্ট হয়। তো 342 এক জিনিস, আর 340-এ সাফাই সাক্ষী আরেক জিনিস। তো এখানে আমার যে মূল নোট, এই মূল নোটে একটু আমি নিজেও কনফিউজড হয়েছিলাম, যে আমি 342-কে সাফাই সাক্ষী মনে করতাম, আবার অনেকেই কিন্তু এটা মনে করে, অনেক সিনিয়ররা মনে করে, কিন্তু আমি আইন ডিপলি পড়তে যে দেখছি যে 340-এ আছে এই আসামি সাক্ষী হিসেবে দাঁড়াতে পারেন, তার মানে সাফাই সাক্ষী দিতে পারেন। আর 342-এ আপনার আসামি পরীক্ষা, আসামি পরীক্ষার জন্য 342। 342 দেখবেন ওখানে লেখা থাকে একটা ফর্ম, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, মামলায় যদি জেরা জবানবন্দি হয়ে যায় বাদী পক্ষের, তারপরে মামলাটা চলে যায় 342 অ্যান্ড আর্গুমেন্ট। একদিনে 342 এবং আর্গুমেন্ট হতে পারে, অথবা একদিন 342 হলো পরের ডেটে আর্গুমেন্ট হতে পারে। এখানে পয়েন্ট টু বি নোটেড, 342-র স্টেপটা আগে আসে, এবং কজ লিস্টে 342-ই লেখা থাকে যে 342 হবে। 342 মানে এটাকে বলা হয় হচ্ছে আসামি পরীক্ষা। আসামিকে জিজ্ঞাসা করা হয় আপনি কি কোনো কিছু বলবেন, তো বলুক আর না বলুক, যদি না বলতে চাই তবুও একটা ফর্মে সই নেওয়া হয়, সেই ফর্মটার নামই 342। তো এটাকে আসামি পরীক্ষা করা হয়, এইটা হচ্ছে একটা প্রসিডিউরাল অব্লিগেশন, এটা করতেই হবে, না হলে এইটা আপিলে যে যদি বলা হয় 342 করা হয়নি, মানে আসামির 342-তে কি নাই, সই নাই, আসামি খালাস পেয়ে যাবে, কারণ এটা প্রসিডিউরাল ফল্ট তৈরি হবে, প্রসিডিউরাল ইরোল বা পদ্ধতিগত ভুলের কারণে তখন আসামি পরবর্তীতে খালাস পেয়ে যাবে। তো 342 ফর্মে সই নিয়ে নিল, তখন ফর্মে সই নেওয়ার পর যদি বলা হয় আপনি কি সাবাই সাক্ষ্য দিবেন, তখন যদি বলে হ্যাঁ আমি সাবাই সাক্ষ্য দিব, আমি কাগজপত্র দাখিল করব, আমার পক্ষে আমি কি নিয়ে আসবো, সাক্ষী নিয়ে আসবো, বা আমি নিজে সাক্ষী দিব, তখন কিন্তু 340 ধারার বিধান অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে 342-এর বিধান আগে আসে সিরিয়ালে, 342-এ এসে যদি কেউ বলে যে হ্যাঁ আমি সাক্ষ্য সাক্ষী দিব 342 সই করার পরে, তারপরে 340 অনুসারে তিনি পরবর্তী ডেট 340-এর জন্য সাফাই সাক্ষীর জন্য থাকে। তাহলে সাফাই সাক্ষীর জন্য যে ডেটটা হয় সেটা 340-এর জন্য। আশা করি ব্যাখ্যা দিলাম, ক্লিয়ার হলেন। আমি অনেক ডিপলি গবেষণা করে সিনিয়রদের জিজ্ঞাসা করে এটা পেয়েছি। তাহলে উত্তর ঘ হবে। অনেকের ঘ, সরি উত্তর গ হবে, ঘ মনে হতে পারে। আবারও এটা আমি লাল কালি দিয়ে দিচ্ছি, এটা সঠিক উত্তর নয়। তবে যদি বলা হয় যে আসামি পরীক্ষা করা হয় কততে, তাহলে 342, 342। আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে, তবে নিম্নের কি রূপ আদেশ দেওয়া যাবে? টাকা নাই, তিনি কি করবেন, কারাভোগ করবেন। সেক্ষেত্রে আদালত উপরের কোনো ক্ষেত্রের উপদেশ দিতে পারবেন না। দেখবেন এখানে তিনটা দিয়েছে, তার মানে এখানে কোনোটি সঠিক নয়। তো সংক্ষেপে কোনোটি সঠিক নয় না লিখে
একটা বড় অপশন দিয়ে দিয়েছেন যেন আপনার পড়তে সময় লাগে, টাইম কিলিং হয়। পুনরায় কারাদণ্ডের আদেশ, অর্থদণ্ড মওকুফের আদেশ, আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ, যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তবে নিম্নের কি রূপ আদেশ দেওয়া যাবে। অর্থদণ্ড দিচ্ছে না, অর্থদণ্ড ওখানে আদেশে তো লিখাই আছে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ওটা তো আদেশে লিখাই আছে আবার, তাই নতুন করে তার আদেশ দেওয়ার দরকার নাই। তাই এখানে কোনোটাই সঠিক হবে না। অটোমেটিক সেটা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের কারাদণ্ড অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, কারণ ওইটা অলরেডি লিখাই আছে, নতুন করে আর আদেশ বা উপদেশের দরকার হবে না। তাই উত্তর হবে ঘ। আশা করি কনফিউশন থাকলে ক্লিয়ার হলো। ক কে গুরুতর জখম করার অপরাধে খ এর সাজা হলো। কি অপরাধ? অপরাধ করেছে হচ্ছে গুরুতর জখম। ক এখানে, এখানে ভিকটিম হচ্ছে ক, আর খ হচ্ছে আসামি। এর কিছুদিন পর ভিকটিম মারা গেল, তার মানে ক মারা গেল। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক? জুডিশিয়ারি 17-তে আসছিল এবং একই প্রশ্ন জুডিশিয়ারি 22-এ রিপিট হয়েছে। রিপিটেড কোশ্চেন, রিপিটেড সেকশন। 403-এর এটা রুল অফ, মানে ডাবল জিওপার্ডি, দ্য ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বা দোবারা সাজা থেকে আসছে। এখানে মনে হচ্ছে যে গুরুতর জখম, অত ধরে নিলাম 326-এর মামলা, 326-এ তাকে একবার সাজা দেওয়া হয়েছে, তার কিছুদিন পরে মামলা শেষ হয়ে গেছে, ভিকটিম মারা গেছে, এখন 326 ধারা কনভার্ট হয়ে 302 হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে 326 সাজা পাওয়ার পরে 302-এ তাকে কি আবার সাজা দেওয়া যাবে? আসামিকে একবার তো বিচার হয়ে গেছে, তাহলে কি দেওয়া যাবে? 403 ভালো করে পড়তে হবে, উদাহরণ আমার মূল বইয়ে খুব ডিটেলে দেওয়া আছে 403। এখানে অপশন খ হবে উত্তর। ক কে হত্যার জন্য খ এর পুনরায় বিচার করা যাবে, কারণ সে তা। হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আর কিছুক্ষণ ক্লাস হবে, তারপরে আমরা একটু প্রবলেম সলভিং ক্লাসে যাব। তারপরে আজকে যে রুটিনে যে ক্লাসটি আছে সমস্যা সমাধান, এবং আগামীকালকে কিছু টিপস আছে ওই মার্কশিট পূরণ করার নিয়ম এবং সতর্কতা। তো দুইটা ক্লাস একসাথে কম্বাইন করব আগামীকালকে, মানে আজকের যে রুটিনে ক্লাস আজকের ক্লাস, এবং আগামীকালকের ক্লাস আগামীকালকে একসাথে হবে। আজকে সিআরপিসি শেষ করে কিছু আরো মানে আপনাদের কারো যদি সমস্যা থাকে কোনো সাবজেক্ট নিয়ে, সেই সমস্যার সমাধান কিছুটা হতে পারে। আর যদি সমস্যা নিয়ে কেউ প্রশ্ন করতে না চান, আগামীকালকের ক্লাসেই হবে। আচ্ছা, দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না? ও আচ্ছা, আগের প্রশ্নটা কমপ্লিট হয়নি। আচ্ছা, কাকে লাইনে নিব? মোসাম্মদ মাসুমা বেগম। মাসুমা বেগম, আপনি সম্ভব হলে লাইনে আসবেন যদি নয়েজ না থাকে, অথবা তৃষ্ণা আপু লাইনে আসবেন যদি নয়েজ না থাকে। তবে আচ্ছা, রনি আপু লাইনে আসবেন যদি নয়েজ না থাকে। স্যার আসসালামু আলাইকুম। নয়েজ ওয়ালাইকুম। থাকবে না, খুব মুশকিল, কারণ আমার মেয়ে কানামাছি খেলতেছি। একটু মেয়েকে বলেন। আচ্ছা, দুইজন আমি লাইনে একদম আসেন, বারান্দায় চলে দুইজনই থাকেন। আসলাম। জি স্যার। আচ্ছা, তাহলে কি আপনাকে কি লাইন থেকে বাদ দিয়ে দিব? সেটাই ভালো স্যার, এই কিছুক্ষণ সবার থাকেন সমস্যা। আসলেন। জি দেখেন স্যার। ওনাকে বারবার ডাকার কারণ উনি সেকেন্ডে চলে আসেন, সময় নষ্ট হয় না, অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার কারণেই। আচ্ছা, এখানে দেখেন, আঘাত করলো গুরুতর আঘাত, মনে করেন যে এমন জায়গায় আঘাত করেছে কিছুদিন বেঁচে ছিল, মামলা চলেছে, দ্রুত বিচার হয়েছে, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে একটা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে 3-4 মাসে বিচার হয়ে যায়। তো 3-4 মাস হয়তোবা তিনি চিকিৎসা নিয়েছেন, হয়তোবা লাইফ সাপোর্টে ছিলেন অথবা কোমাতে ছিলেন, তারপরে মারা গেছে ভিকটিম। এদিকে বিচার হয়ে গেছে তো 326-এ। তারপরে যেহেতু মারা গেছে, তখন দাবি তুলতেই পারে প্রসিকিউশন পক্ষ যে তার বিচার আবার করা হোক, আবার নতুন আরেকটা ফ্রেশ মামলা হবে। কিসের জন্য? 302 ধারায়। তাহলে আগের যে বিচার, ওই বিচারটা কি হয়ে যাবে? রহিত হয়ে যাবে। মানে আগের বিচারের যে রায় সেটা বাতিল হয়ে নতুন বিচার তার নামে হবে।
তখনই হবে মানে রায়টা বাতিল হয়ে যাবে কখন, যদি নতুন মামলায় তার কি হয়, নতুন মামলায় 302 ধারায় মামলা প্রমাণিত হয় এবং নতুন রায় যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড এরকম যদি আপার মানে 326-এ যদি 5 বছরের দেয়, এখানে যদি যাবজ্জীবন দেয় তাহলে 326টা বাতিল হয়ে 5 বছর বাতিল হয়ে এদিকে এসে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড হতে পারে। আর যদি এখানে মানে মৃত্যুর যে বিষয়টা প্রমাণিত না হয়, তাহলে পূর্বে যে 326-এ মানে তার আঘাতেই যে ভিকটিম মারা গেছে এটা যদি প্রমাণ করতে না পারে প্রসিকিউশন, এবং আসামি পক্ষ এটা যদি প্রমাণ করে ফেলে যে আঘাত করেছে ঠিক আছে, কিন্তু এই আঘাতের কারণে মারা যায়নি, অন্য কোনো অসুখ বা অন্য কোনো কারণ থাকতে পারে, তো এটা যদি প্রসিকিউশন পক্ষ প্রমাণ করে দেয় তাহলে কিন্তু 326-এ যদি আগে থেকে 5 বছরের জেল হয়ে থাকে সেটাই টিকে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা বিষয়, সেটা মামলার বিষয় না, তারপরেও প্র্যাকটিক্যাল নলেজ থাকার কারণে নলেজটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে এখানে রেস জুডিকাটা কাজ করবে না, মানে ডাবল জিও পার্টি কাজ করবে না। রেস জুডিকাটা তো সিভিলের জন্য, ক্রিমিনালের জন্য ডাবল জিও পার্টি বা দোবারা সাজা এই নীতি কাজ করবে না, অর্থাৎ এরা 403-এর ধারার প্রযোজ্যতার বাইরে। এখানে অপশন ক, গ, ঘ অন্যান্য গুলোও কিন্তু সঠিক মনে হতে পারে, যদিও অপশন খ সঠিক। খ এর পুনর্বিচার করা যাবে না, ক এর যাবজ্জীবন সাজা হবে, ক কে হত্যার জন্য খ এর ফাঁসির আদেশ হবে। তো এগুলো কাছাকাছি একটা অপশন করা হয়েছে, মনে হতে পারে অন্যান্য গুলো সঠিক, কিন্তু জাস্ট মূল বক্তব্য হচ্ছে 403-এর আরেকবার বিচার হয়েছিল, এটার ফলশ্রুতিতে ফলস্বরূপ আউটকাম হিসাবে আরেকটা ঘটনা ঘটে গেছে, ভিকটিম মারা গেছে, তাই ডাবল বিচার করা যাবে, কারণ এখানে আউটকাম ভিন্ন। দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না? দায়রা আদালত জেলা পর্যায়ের সর্বোচ্চ আদালত কোন বিচার করতে পারে না, এই প্রশ্ন করে আপনাদের কনফিউজ করে দেবে। জুডিশিয়ারিতে রিপিটেড কোশ্চিন এটা, 7-10-এর। হত্যা, হত্যার বিচার অবশ্যই করতে পারে। মার্ডারের, ডাকাতের বিচার করতে পারে, কারণ এগুলো পেনাল কোডে আছে, পেনাল কোডে তো করতে পারবে। রাষ্ট্রদ্রোহিতা, এগুলোও বিচার করতে পারবে, কিন্তু পেনাল কোড বিচার করতে পারবে না হচ্ছে দায়রা আদালত অবৈধ অস্ত্র দখলে রাখা। অবৈধ অস্ত্রকে যদি দখলে রাখে, আর্মস রাখে, ফায়ার আর্মস রাখে, পিস্তল, তারপরে বন্দুক, এগুলো যদি কেউ রাখে, সেক্ষেত্রে তার বিচার করবে হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে স্পেশাল ট্রাইব্যুনাল তার বিচার করবে। তো এখানে অপশন গ আবার সঠিক মনে হতে পারে। রাষ্ট্রদ্রোহিতা অনেক বড় ধরনের মামলা, অনেকে হত্যা ডাকাতি পেনাল কোডে সহজে খুঁজে পেলেন, রাষ্ট্রদ্রোহিতা আছে সেকশনই পড়েন না, তাই গ অনেকে ভুল করে উত্তর করতে পারেন। এটা অবশ্য আপনার দ্বিতীয় তফসিল অনুসারে এই প্রশ্নটা দ্বিতীয় তফসিল টার্গেট করে করা হয়েছে, উত্তর ঘ হবে। এরপরে মনে রাখার কৌশলে আমরা যাব। মনে রাখার কৌশল 1, এখানে তফসিল সমূহ দিয়ে দিয়েছি, এই তফসিল থেকে যদি প্রশ্ন করে, প্রথম তফসিল তো বাতিল আগেই নাই। আর দ্বিতীয় তফসিলে দণ্ডবিধির অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচার্য, আমলযোগ্য বা আমল অযোগ্য, মানে কগনিজেবল না নন কগনিজেবল, জামিনযোগ্য কিনা মানে বেলেবল কিনা নন বেলেবল কিনা, এগুলো ইত্যাদি বলে দেয়। তো এই যে দ্বিতীয় তফসিল যেটা, সেটাকে আবার আমি দ্বিতীয় বিন্যাসে রাখছি। দ্বিতীয় তফসিলের বিন্যাস কিন্তু দেখতে এরকম হয়, যে মোটা যে সিআরপিসি বই থাকে ফৌজদারি কার্যবিধি, সেখানে এরকম একটা চার্ট দেখবেন। এখানে প্রথম কলামে থাকে হচ্ছে ধারা, পেনাল কোডের ধারা। দ্বিতীয়তে হচ্ছে এটা অপরাধের নাম থাকে। তৃতীয়তে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে কিনা, অর্থাৎ এটা কগনিজেবল না নন কগনিজেবল অফেন্স সেটা বলে দেয়। চতুর্থ কলামে থাকে প্রথম পর্যায়ে সাধারণত পরোয়ানা বা সমন প্রদত্ত হবে, অর্থাৎ সিআর মামলা যখন করা হবে আদালতে, তখন আদালত ডিরেক্ট ওয়ারেন্ট দিবে না সমন দিবে, অর্থাৎ নোটিশ দিবে না ওয়ারেন্ট দিবে, গ্রেপ্তারি পরোয়ানা। তারপরে 5 নম্বর পয়েন্টে কি থাকে, এটা জামিন যোগ্য কিনা, মানে এটা বেলেবল না নন বেলেবল বলে দেয়। বেলেবল নন বেলেবল, অনেকে ইংলিশে দেখবেন দিত্য, দিত্য কথার অর্থ কি, মানে সেম অ্যাজ অ্যাবভ, উপরে যেটা আছে সেটাই। তো দ্বিত্ব শব্দটা লেখা থাকে অনেক সময়, আমরা হাই স্কুলে যখন ম্যাথ করেছি, ম্যাথে একই লাইন আমরা লিখতে চাই না, তখন দুইটা করে কি দিই, খাড়া চিহ্ন বা দুইটা কমা দিই, এটাকে বলা হয় উপরে যে আছে তাই, এটাকে দ্বিত্ব, মানে উপরেরটাই কপি পেস্ট হবে, এটা বোঝায়। তো এরকম থাকবে জামিনযোগ্য জামিনযোগ্য জামিনযোগ্য, তখন ওই ধরনের চিহ্ন দিয়ে দেয় বা ডিট্টো দিয়ে দেয়। মীমাংসাযোগ্য কিনা, মানে এটা কম্পাউন্ডেবল কিনা, এটা 6 নম্বর কলমে থাকে। দণ্ডবিধি মোতাবেক শাস্তি কত, এটাও বলে দেওয়া থাকে।
পেনাল কোডে তো আছে, আবার এটা সিআরপিসির স্কেজুয়াল বা সেকেন্ড তফসিলে এটা আছে, সপ্তম কল। আবার কোন আদালত কর্তৃক বিচার্য, এই যে কোন আদালত এটা বিচার করা যাবে, এটা অষ্টম কলামে আছে। তো এই যে অষ্টম কলাম, দ্বিতীয় তফসিলের অষ্টম কলামকে টার্গেট করে কিন্তু এই 13 নম্বর প্রশ্নটি করা হয়েছে। দেখেন দ্বিতীয় তফসিল আমি রেফারেন্সে দিয়ে দিয়েছি। আমার প্রতিটা প্রশ্নে কিন্তু আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। মডেল টেস্ট 7টার মধ্যে একটাতে রেফারেন্স দেওয়া নাই আমার, বাদ বাকি দেওয়া আছে দ্রুত করার স্বার্থে। ওই রেফারেন্সটা আমার আগে থেকে তৈরি করা ছিল না, তাই আমি আর তৈরি করার জন্য টাইম নষ্ট করিনি। কারণ অনেকেই এই নোটটার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি একটা ভাইরাল পর্যায়ে যায়, যেখানে রেগুলার ভিউ 200-300 হয় মাসে, 2-3 মাসে, সেখানে আমার 24 ঘন্টাতে 3000 ভিউ পার হয়ে যায়। এই কারণে অনেক চাপ নোট অর্ডারের। আর এই কারণে আমি, আমার ম্যান পাওয়ার এত নাই, আমি একা মানুষ, আমি আন্তরিক, কিন্তু আমার আন্ডারে যারা থাকবে সে তো আন্তরিক আমার মতো নাও হতে পারে। সে সময় মতো কাজ করে চলে যাবে, কিন্তু আমি দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে হলেও কি করতে হবে, আপনাদেরকে পাশ করাতে হবে। কারণ আমার আন্ডারে যারা আছে তারা আমাকে সাপোর্ট নাও দিতে পারে, আমার কষ্ট দেখে আমার পাশে নাও দাঁড়াতে পারে, কিন্তু আমি আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা শুধু দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি। আমি সুস্থ থাকলে আপনাদেরই লাভ, আমি অসুস্থ হলে আপনারাই টেনশনে পড়ে যাবেন। আচ্ছা, আমি আজকে টিকিট কেটে ফেলেছি অলরেডি। আমি 21 তারিখ রাত 11টা 20-এর ট্রেনে ঢাকায় যাচ্ছি। অতএব আমি 22 তারিখ ভোরেই চলে যাচ্ছি ঢাকায়। তারপরে আমি সেখানে গিয়ে হোটেলে ওঠা থেকে শুরু করে 3টাতে যে পরীক্ষা নেব সেগুলা সেটেল করতে শুরু করব। আমার দুপুরে রেস্ট হয়ে যাবে। আমি ঘোষণা দিয়ে দিলাম, তাছাড়া আমি গ্রুপেও বলে দেব। এবং কোথায় আমি অবস্থান করব, কোথায় আপনাদের পরীক্ষা নেব, এইটা আমি আরো 2-3 দিন পরে, আগামীকাল থেকে আপনাদের প্রবেশপত্র পাওয়া যাবে, অর্থাৎ আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে 16 তারিখে সবাই চেষ্টা করবেন প্রবেশপত্র তুলে নেওয়ার। 16-17 তারিখ, আমি 18 তারিখের দিকে বলে দেব আপনাদের কোথায় পরীক্ষাটি হবে এবং আমি অবস্থান কোথায় করছি। সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে সাক্ষাতে কথা বলে, আমি জাস্ট আপনাদের পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছি। সেকেন্ড কোনো অপশন মানে সুযোগ নাই আমার, অন্য কোনো কারণ নাই যাওয়ার, শুধু আপনাদেরকে সাপোর্ট করতে যাচ্ছে। থ্যাংক ইউ ইস্তাক ভাই। দেখা হবে, সাক্ষাৎ হবে, সাক্ষাতে গল্প হবে, আপনাদের প্রবলেম গুলো সলভ হবে। তৃতীয় তফসিলে আছে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, জেনারেল পাওয়ার। চতুর্থতে আছে ম্যাজিস্ট্রেট গণের ওপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। আপনারা যাদের এই ধরনের বড় বই আছে, মোটা বই সিআরপিসির, এই তফসিলগুলো একটু একবার রিডিং পড়ে নেবেন। যদিও আমি এই নোটে রাখিনি, তারপর একবার পড়ার চেষ্টা করবেন, আপনাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। পঞ্চম তফসিলে ফরম সমূহ আছে, যেমন একটা প্রশ্ন আমরা পড়লাম যে পরোয়ানায় কি থাকবে না, শাস্তির কথা উল্লেখ থাকবে না। তো এইটা ফর্ম আমি চেক করে পেয়েছিলাম, এটা আমি নিজেই জানতাম না, যে আমি নিজেই কনফিউজ ছিলাম। তারপরেও পরে চিন্তা করলাম যে ডিপলি চিন্তা করে ঘ উত্তর হচ্ছে, কারণ অন্যান্য গুলো তো থাকাটা স্বাভাবিক। এবং ফর্মে আমি চেক করলাম, খালি লজিক দিয়ে ভাবলে তো হবে না, আইন তো আর বানাতে পারবো না। তো এই কারণে আমি বেয়ার অ্যাক্ট এবং ফর্ম সবকিছু ঘেটে এটা বের করে তারপরে আপনাদেরকে দিয়েছি। 23 সালের মেবি আমি এটাই কয়েক বছর ধরে চেষ্টা করছি বাংলাদেশের মধ্যে ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনাদের সেবা দেওয়ার। এবং ইউটিউব ভিডিওতে আমি সর্বপ্রথম 23 সালের 22 সালের এমসিকিউ পরীক্ষার যে সলিউশন সেটা আমি প্রথম দিয়েছি ইউটিউবে। 23 সালেরও আমি প্রথম দিয়েছি। মেবি এবার ইউটিউবে আমি অন্যভাবে, মানে যে স্টাইলে দিই ওই স্টাইলে দিতে পারবো না, হয়তোবা আমি শর্টস আকারে দিতে পারি। শর্টস ভিডিও আমি স্মার্টফোনে সামনে রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব, কারণ আমি তো কম্পিউটার নিয়ে যেতে পারবো না বা টাইপ করার আমার সুযোগ থাকবে না। আর গ্রুপে তো আমি দিয়ে দিব, ওই প্রশ্ন ছবি তুলে টিক চিহ্ন দিয়ে দিয়ে দিব। তো এরপরে মডেল টেস্ট শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি এই যে আজকের সিআরপিসির ক্লাস, এখান থেকে মোটামুটি আপনারা 10-12 তো কমন পেয়েই যাবেন। আর আমার যেহেতু যাদের মূল নোট আগে থেকে আছে বা আগে থেকে পড়া আছে, সেখান থেকে কিছু সাপোর্ট পেলেন। 15 পেলেই অনেক কিছু, একটা বড় সাবজেক্ট থেকে 15 আপনারা যদি কালেক্ট করতে পারেন খুব ভালো।